হ্যালো, গুড ইভিনিং। সবাই শুনতে পাচ্ছিস? গুড ইভিনিং স্যার। শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির একদম বেসিক পোর্শন থেকে আমরা পড়া শুরু করছি। আগেও আমরা একবার অর্গানিক কেমিস্ট্রি কিছু কিছু পড়িয়েছি, নোমেনক্লেচার পড়িয়েছি, কিন্তু সে বাদ দিয়ে আমরা আবার আজকে নতুন করে একদম কনসেপচুয়ালি যাতে ব্যাপারটা কারেক্ট হয় সেই ব্যাপারটা দেখে আমরা পড়ানো শুরু করছি। তো জেনারেল অর্গানিক কেমিস্ট্রি বলে যে পার্টটা রয়েছে সেখানে কিন্তু অনেকগুলো বেসিক জিনিসপত্র রয়েছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রির মধ্যে, যেরকম অর্গানিক কম্পাউন্ডসের ক্লাসিফিকেশন, অর্গানিক কম্পাউন্ডসের টাইপস, তাদের স্ট্রাকচার, তাদের বন্ডিং, তাদের নোমেনক্লেচার, তাদের আইসোমেরিজম, তাদের রিয়াকশন মেকানিজম, সমস্ত কিছুই এই জেনারেল অর্গানিক কেমিস্ট্রির মধ্যে আছে। ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আর একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে যে হাইড্রোকার্বন। 11-এর এই হচ্ছে সিলেবাস। তো জেনারেল অর্গানিক কেমিস্ট্রি সেই বড় পোর্শনটা আমরা শুরু করেছি। এটা বেশ কয়েকটা ক্লাস লাগবে, তাহলেও আমি সমস্ত ব্যাপারটা বুঝিয়ে দেব। তবে প্রথম থেকে বেসিক জিনিস নিয়ে, একদম ছোটখাটো ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তাই আমি খুব স্লো যাব, একদম স্লো যাব। যেখানেই অসুবিধা হবে সেখানেই আমাকে সঙ্গে সঙ্গে ইন্টারাপ্ট করবি, কোনো অসুবিধার কিছু নেই। একদম টোটাল ব্যাপারটা বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবি, কারণ অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে আমাদের কাছে সব থেকে স্কোরিং পার্ট বলতে যেটা বোঝায়। ভালো নাম্বার পাওয়ার জন্য কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে স্ট্রং হওয়াটা দরকার। যে কেমিস্ট্রিতে ভালো নাম্বার পেতে চায় তাকে কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে অবশ্যই ভালো হতেই হবে, ইট ইস মাস্ট। তো আমরা চল অর্গানিক কেমিস্ট্রি শুরু করা যাক। তো অর্গানিক কেমিস্ট্রির শুরুতেই কিছু বিষয় চলে আসছে, যে কোনগুলো অর্গানিক কম্পাউন্ডস সেটা জানা দরকার। ইন্ট্রোডাকশন। তো ডিএনএ মলিকিউল, সেখানে কিন্তু অর্গানিক সুগার আছে, ডিঅক্সি রাইবো সুগার আছে, বেস আছে, পিউরিন পিরিমিডিন বেস আছে। নাইলন, ফ্যাব্রিক, যত রকমের জামা কাপড়, সেগুলো কিন্তু সবই যে মলিকিউলস দিয়ে তৈরি, সেগুলো অর্গানিক মলিকিউলস। তারপরে আমরা পেট্রোল, ডিজেল, যে ফুয়েলগুলো ইউজ করি, সেই ফুয়েলগুলো, সেগুলো সবই অর্গানিক কম্পাউন্ডস। তারপরে চলে আসছি আমরা পলিথিন, পলিমার, সবই অর্গানিক কম্পাউন্ড। তারপরে আমরা চলে আসছি যত রকমের ডাই আছে, কালার আছে, রং টং করা হয়, সবই অর্গানিক কম্পাউন্ড। আর লাস্টলি কিন্তু মেডিসিন, যে ওষুধপত্র, তার মোস্টলি হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক ডেরিভেটিভ। তো সেই জন্যে অর্গানিক কেমিস্ট্রি পড়ার ক্ষেত্রে আমাদের টোটাল যে বিষয়টা দাঁড়াচ্ছে সেগুলো হচ্ছে আমাদের ডেইলি লাইফের সাথে সম্পর্কযুক্ত এরকম বহু জিনিস আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের যে ডিএনএ, তার মধ্যে যে মলিকিউলস রয়েছে, মানে সুগার মলিকিউলস আর বেস, নাইট্রোজেনিয়াস বেস, সবগুলোই কিন্তু অর্গানিক কম্পাউন্ডস। ইভিন ফুয়েল দেখতে পাচ্ছিস, পেট্রোল বা পলিথিন, পলিথিন তো পলিমার। সব সময় আমরা ইউজ করি, বাজারে গেলেই একটা পলিথিনের ব্যাগ, সকলের হাতেই পলি ব্যাগ। কেউ বাজার করে থলে, চটের থলে নিয়ে যায় না কেউ, বা নাইলনে যদি থলে নিয়ে যায় তাহলে নাইলনটাও একটা পলিমার। তো ফেব্রিক, এছাড়াও কালার, রং টং গুলো যেগুলো, সেগুলো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে যত ওষুধপত্র আছে, মেডিসিনস রয়েছে, সে মেডিসিনস তো অবশ্যই অবশ্যই কিন্তু অর্গানিক কম্পাউন্ডস, মোস্টলি অর্গানিক কম্পাউন্ডস। তো সেই জন্য অর্গানিক কেমিস্ট্রিটা কিন্তু আমাদের পড়াটা জরুরি, অর্গানিক কেমিস্ট্রি পড়াটা দরকার। তো সেটা নিয়ে আমরা শুরু করছি। তো প্রথমত একেবারে শুরুর দিকে যদি আমরা চলে যাই, তাহলে সেখানে অর্গানিক কম্পাউন্ডস বলতে একেবারে ইনিশিয়ালি 1780 এরকম সময় আর কি, ক্রোনোলজিক্যাল ব্যাপারটা একটু জেনে রাখা দরকার। সেই সময় বেশ কিছু সায়েন্টিস্ট ছিলেন, তারাই প্রথম অর্গানিক কেমিস্ট্রি নামটা নিয়ে এসেছিলেন। গ্রুপ অফ সায়েন্টিস্ট তারা, এবং তাদের কনসেপ্ট অনুযায়ী প্ল্যান্ট এবং অ্যানিম্যাল, প্ল্যান্ট এবং অ্যানিম্যাল, দেখতেই পাচ্ছিস অনেকগুলো অ্যানিম্যাল রয়েছে এখানে। লায়ন রয়েছে, এলিফ্যান্ট রয়েছে, জেব্রা রয়েছে, ফ্রগ রয়েছে, পোলার বিয়ার রয়েছে, ডিয়ার রয়েছে, টাইগার রয়েছে, এই সমস্ত রয়েছে। তো এই অ্যানিম্যালগুলো, তাদের থেকে, এবং প্ল্যান্ট প্ল্যান্ট তাদের থেকে যে সমস্ত কম্পাউন্ডগুলো পাওয়া যাচ্ছে,
অ্যানিম্যালের শরীরে মধ্যে জেনারেট করছে এমন কিছু কম্পাউন্ড, এবং প্ল্যান্ট সে ফটোসিনথেসিসের ফলে যে সমস্ত জিনিসপত্রগুলো তৈরি করছে, কম্পাউন্ডগুলো তৈরি করছে, সেগুলোকেই আমরা অর্গানিক কম্পাউন্ডস হিসাবে বলতে থাকি। মানে আমরা প্রথমে অর্গানিক কম্পাউন্ডসকে সোর্স হিসাবে কনসিডার করেছিলাম। সোর্স কি হবে না, লিভিং অর্গানিজম, মানে সেখানে প্ল্যান্ট থাকছে, প্ল্যান্টও লিভিং, আর অ্যানিম্যালও লিভিং। তো তাদের থেকে যে কম্পাউন্ড পাওয়া যাবে সেটাকেই বলা হবে অর্গানিক কম্পাউন্ড। এরকম ভাবে শুরু হয়েছিল, সে প্রায় 1780 এরকমকার সময়কার ব্যাপার। তো এই কম্পাউন্ড গুলো তার মানে বোঝাচ্ছে যে দ্য কম্পাউন্ডস which can obtain directly or indirectly from the living organisms such as plants and animals are called as organic compound। যেগুলো ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি তাকে প্রসেসিং করে হয়তো পাওয়া যাচ্ছে। সুগার যেটা আমরা পাচ্ছি, সুগার ডাইরেক্টলি প্ল্যান্ট থেকে পাওয়া যাচ্ছে না, প্ল্যান্ট থেকে যে এক্সট্রাক্টটা পাওয়া যাচ্ছে তার থেকে আমরা সুগার বানাচ্ছি, দ্যাট ইজ ইনডাইরেক্ট। কিংবা সেমি সিনথেটিক যেগুলোকে বলে সেমি সিনথেটিক মানে কি, মানে সেগুলোকে প্রসেস করে একটা সিনথেটিক কম্পাউন্ড তৈরি করা হচ্ছে, কিন্তু অরিজিনালি সেটা সোর্সটা কিন্তু অর্গানিক সোর্স। তার সেলুলোজ, কেউ বললো সেলুলোজ নাইট্রেট, তো সেলুলোজটা হচ্ছে প্ল্যান্ট থেকে পাওয়া গেল, আর সেলুলোজ নাইট্রেট ওকে নাইট্রেশন করার পরে যেটা তৈরি হলো, তো ওটাও কিন্তু অর্গানিক সোর্সই রয়ে গেল। অয়েল, সুগার, প্রোটিনস, এসব কিন্তু সবই কিন্তু অর্গানিক। একেবারে শুরুর দিকে এরকম ভাবে বলা হয়েছিল যে অর্গানিক কম্পাউন্ড মানে তার প্ল্যান্ট বা অ্যানিম্যাল সোর্স থাকবে। এ ব্যাপারে ফার্স্ট যিনি কিছু কথা বলেছিলেন তাকে তুই দেখতে পাচ্ছিস যে জোন্স জেকব বার্জিলিয়াস, ইনি একটা থিওরি দিয়েছিলেন। সেই থিওরিটা কি, সেই থিওরিটাকে বলা হয়েছিল যে ভাইটাল ফোর্স থিওরি। এই ভাইটাল ফোর্স থিওরির মধ্যে বার্জিলিয়াস একটা কথা বলেছিলেন। কি কথা বার্জিলিয়াস কি বলেছিলেন না, 1815 বার্জিলিয়াস যে কথাটা বলেছিলেন, দিস ইজ 1815। কি কথা বলেছিলেন না, বলেছিলেন যে নেচারস মিস্টিরিয়াস ফোর্স which operates on plants and animals and they produce organic compounds। কথার মানে কি, মিস্টিরিয়াস ফোর্স মানে প্ল্যান্ট এবং অ্যানিম্যালের মধ্যে কিছু একটা, তাদের মধ্যে একটা ভাইটাল ফোর্স, কিছু একটা ইনহারেন্ট একটা প্রপার্টি আছে, যার জন্যে ওরা কিন্তু এই কম্পাউন্ড গুলো বানাতে পারে, অর্গানিক কম্পাউন্ড গুলো বানাতে পারে। দ্যাট মিনস অর্গানিক কম্পাউন্ডস ক্যান নট বি প্রিপেয়ার্ড ইন দ্য ল্যাবরেটরি। কেবলমাত্র লিভিং অর্গানিজমই অর্গানিক কম্পাউন্ড বানাতে পারবে। ধর আমাদের শরীরে ইউরিয়া জেনারেট করে, তো ইউরিয়া হিউম্যান বডিতে ইউরিয়া জেনারেট করে, আমাদের বডির মেটাবলিক যে প্রসেস আছে তার মধ্যে ইউরিয়া তৈরি হয়। তো ইউরিয়া হিউম্যান বডিতে তার ভাইটাল ফোর্সের জন্য তৈরি হয়। তাই ইউরিয়া কখনো কিন্তু ল্যাবরেটরিতে তুমি বানাতে পারবে না, কারণ হিউম্যান বডির মধ্যে একটা ভাইটাল ফোর্স আছে, একটা বিশেষ রকমের ক্ষমতা আছে, সেটাকে উনি বলেছিলেন মিস্টিরিয়াস ফোর্স। সেটা জানা যাচ্ছে না যে কি ধরনের ক্ষমতা, দ্যাট ইজ মিস্টিরিয়াস। ধর ব্লাড, যে কোনো অ্যানিম্যালের যে ব্লাড, সেই ব্লাডটা কিন্তু তার নিজের শরীরেই তৈরি হয়, কিন্তু ব্লাডটা কেউ কি বাইরে বানাতে পারে? ব্লাড কাউকে দিতে গেলে ব্লাড ডোনেট করতে হয়, কিন্তু ব্লাড আর্টিফিশিয়ালি ল্যাবরেটরিতে বানানো যায় না। তো এইভাবেই ব্যাপারটা দেখা হচ্ছে যে অর্গানিক কম্পাউন্ড বানানোর জন্য একটা ভাইটাল ফোর্স জরুরি, যেটা কিনা লিভিং অর্গানিজমের মধ্যেই রয়েছে, কখনো ল্যাবরেটরিতে বানানো যাবে না।
Since these forces cannot be artificially prepared, organic compounds cannot be prepared artificially. অর্গানিক কম্পাউন্ড কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি করা যাবে না। যেটা নেচারে পাওয়া যায় সেগুলোই তৈরি করা যাবে, সেগুলোই তুমি পাবে। তুমি নিজের থেকে বানাতে পারবে না কোনো অর্গানিক কম্পাউন্ড। এটা বার্জিলিয়াস ভাইটাল ফোর্স থিওরির মধ্যে ফার্স্ট এ কথা বলেছিলেন 1815। তো বার্জিলিয়াস এই কথাটা বলার পরে এবারে আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন সায়েন্টিস্ট 1815 এর 13 বছর না পার করতে করতে উইদিন 13 ইয়ার্স তিনি বললেন vital force theory is no longer possible as the true fact. vital force theory এটা সম্ভব নয়। কে বললেন? না, ভোলার, জার্মান সায়েন্টিস্ট ভোলার। এবং তিনি একটা এক্সপেরিমেন্ট করে দেখালেন কি না, যদিও এই ইউরিয়া হিউম্যান বডিতে তৈরি হয়, বাট দ্যাট ক্যান বি প্রিপেয়ার্ড ইন দ্য ল্যাবরেটরি। ল্যাবরেটরিতেও তৈরি করা যায়। ভাইটাল ফোর্স বলে ওরকম কিছু ব্যাপার নেই। যে কম্পাউন্ড গুলো অর্গানিক কম্পাউন্ড হিসাবে বলা হচ্ছে দ্যাট ক্যান অলসো বি প্রিপেয়ার্ড ইন দ্য ল্যাবরেটরি। ল্যাবরেটরিতে তৈরি করা যেতে পারে। এবং তিনি কি করলেন না, অ্যামোনিয়াম সায়ানাইড NH4CnO তাকে হিট করে কিন্তু ইউরিয়া তৈরি করলেন ফ্রেডরিচ ভোলার। দিস ইজ দ্য ফার্স্ট সিনথেটিক্যালি প্রিপেয়ার্ড অর্গানিক কম্পাউন্ড। প্রথম যে অর্গানিক কম্পাউন্ড তৈরি করা হয়েছিল সেটা সায়েন্টিস্ট ভোলার তৈরি করেছিলেন 1828 এ। তার নাম ছিল ইউরিয়া। তো এই ইউরিয়া যখনই তৈরি করা হলো তখনই বোঝা গেল যে ওটা ভাইটাল ফোর্স টোর্স কিছু নয়। ভাইটাল ফোর্স বলে কোনো ব্যাপার নেই। যেগুলো কিনা প্ল্যান্ট অ্যানিম্যাল বানাতে পারে সেগুলো তুমি চেষ্টা করলে ল্যাবরেটরিতেও বানাতে পারো। তুই বলবি ব্লাড কি বানানো যাচ্ছে? সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইজ নট সো ডেভেলপড। এখনো পর্যন্ত সেই ডেভেলপমেন্টের কন্ডিশনে পৌঁছয়নি যেখানে কিনা ব্লাড তৈরি করা যেতে পারে, বাট ইট ক্যান বি প্রিপেয়ার্ড। যদিও ডিফিকাল্ট প্রসেস, বাট ইট ক্যান বি প্রিপেয়ার্ড। এরকম নয় যে হিউম্যান বডিতেই ব্লাডটা যেটা পাওয়া যাবে সেটা কোনোদিনই কেউ তৈরি করতে পারবে না, এরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নেই। বাট ইট ইজ ডিফিকাল্ট। এটা তৈরি করাটা খুব ডিফিকাল্ট, কিন্তু একদিন আসবে যেদিনকার কিন্তু ব্লাড ল্যাবরেটরিতেও তৈরি করা যাবে। তো বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং যে ভাইটাল ফোর্স থিওরি বলে কিছু নেই। ভোলার সিনথেসিস করে দেখালেন এবং এই কনভার্সন অফ অ্যামোনিয়াম সায়ানেট টু ইউরিয়া, এটা অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া বানালেন 1828 এ। অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ব্যাপার। কেউ যদি অর্গানিক কেমিস্ট্রি পড়তে শুরু করে তাহলে তাকে এইভাবেই পড়তে হবে, কারণ টোটাল জিনিসটা না জানতে পারলে মজাটা আসবে না। তুই এটা স্যার আজকে ইউপ্যাক করার এরকম ভাবে হয় না। বেসিক্যালি টোটাল বিষয়টা কিন্তু পরপর কিন্তু জানতে হয়, তাহলেই দেখবি তোর ভালো লাগবে জিনিসটা, যে তুই টোটাল ব্যাপারটা জানতে জানতে গেছিস। তো ভোলার এই কাজটা করলেন। তখনই সবাই কিন্তু চিন্তা করলো, না ভাইটাল ফোর্স বলে তো বার্জিলিয়াস ভুলভাল বলেছে, চলো সবাই ল্যাবরেটরিতে চলো অর্গানিক কম্পাউন্ড গুলো চলো চেষ্টা করে বানাই। তো ভোলার তো বানালেন একটা ইউরিয়া। তারপরে অন্য সায়েন্টিস্টও কিন্তু চেষ্টা শুরু করলেন, এবং চেষ্টা শুরু করে তারা কি করলেন না, এখানে আরেকজন সায়েন্টিস্টকে দেখতে পাচ্ছি, কোল্ব। আরো 17 বছর বাদে কিন্তু তিনি কি করলেন না, অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলেন। 1845 এ, এবং সেটা কিন্তু একটা ইনঅর্গানিক সোর্স থেকে, ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে অ্যাসিটিক অ্যাসিড বানালেন। কোনো অর্গানিক সোর্স নয়, একটা ইনঅর্গানিক সোর্স থেকে কোল্ব এটা বানালেন। এরকম দেখালেন যে অ্যাসিটিক অ্যাসিড একটা অর্গানিক কম্পাউন্ড হওয়া সত্ত্বেও এটা প্ল্যান্টে পাওয়া যায় অ্যাসিটিক অ্যাসিডটা, কিন্তু তবুও কিন্তু আমরা চাইলে ল্যাবরেটরিতে বানাতে পারি। সেই অ্যাসিটিক অ্যাসিড উনি বানিয়ে দেখালেন 1845। তখন আরো সবাই শিওর হয়ে গেল যে না,
ল্যাবরেটরিতে বানানো যাবে। চলো আমরা চেষ্টা করলে সবকিছু ল্যাবরেটরিতে বানাতে পারি, সবকিছুই কিন্তু অর্গানিক কম্পাউন্ড বানানো যেতে পারে। তো কোল এর পরে আরো একজন সায়েন্টিস্ট এলেন, তাকে আমরা ডেকে নিচ্ছি। সে হচ্ছেন কে? বার্থেলট। বার্থেলট 1856-এ তিনি কি করলেন না মিথেন তৈরি করলেন। সেটাও একটা ইনঅর্গানিক সোর্স থেকে অ্যালুমিনিয়াম কার্বাইডের মধ্যে জল ঢেলে। আমরা মিথেন পড়ার সময় সে মেথড আমরা পড়বো, বার্থেলটস মেথড, কিন্তু আমরা জাস্ট পরপর ডেভেলপমেন্টটা দেখছি যে 1856-এ কিন্তু দেখা গেল মার্সেলিন বার্থেলট তিনি কিন্তু মিথেন তৈরি করলেন ফ্রম ইনঅর্গানিক সোর্স। এটা তৈরি করার পরে সবাই একদম 100% শিওর হয়ে গেল যে না, যে কোনো অর্গানিক কম্পাউন্ড কিন্তু বানানো যাবে। তাই 1780 থেকে উইদিন 70 ইয়ার্স কিন্তু এই ডেভেলপমেন্টে সময় লাগলো যে অর্গানিক কম্পাউন্ড কি ল্যাবরেটরিতে বানানো যাবে কি যাবে না, এই সমস্ত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কিন্তু এই 70 বছর কিন্তু কেটে গেল। 1856-এ আমরা পৌঁছে গেলাম। এরপরেই অর্গানিক কেমিস্ট্রির যে প্রপার ডেভেলপমেন্ট বলতে যেটা শুরু হয় সেটাই হলো, এবং আমরা এই জায়গাটা থেকেই কিন্তু অর্গানিক কেমিস্ট্রির ডেভেলপমেন্ট পিরিয়ড বলে জানি যে 1860 অনওয়ার্ডস কিন্তু পিরিয়ডটা শুরু হয়ে গেল। তো এবারে বার্থেলট যখন মিথেন তৈরি করলেন, তারপরে আর এ ব্যাপারে সায়েন্টিস্টের মধ্যে কোনো সন্দেহ রইল না যে অর্গানিক কম্পাউন্ড গুলো ল্যাবরেটরিতে বানানোর ব্যাপারে। তো আমরা কাদেরকে এবারে অর্গানিক কম্পাউন্ড বলবো? অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কি কি থাকবে না, মেন এলিমেন্ট থাকবে কি না কার্বন আর হাইড্রোজেন অ্যাজ দ্য মেন এলিমেন্ট। মানে এগুলো থাকবেই, কার্বন আর হাইড্রোজেন থাকবেই, এবং সামটাইমস অ্যালং উইথ সাব এলিমেন্ট, মানে ওর সাথে আরো কিছু কিছু এলিমেন্ট সেটা থাকতেও পারে নাও থাকতে পারে, না থাকলেও কম্পাউন্ড হবে, এরকম ব্যাপার নেই। such as oxygen, sulfur, নাইট্রোজেন অ্যান্ড এক্স মানে হচ্ছে কি হ্যালোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইগুলোই মেনলি অর্গানিক কম্পাউন্ডের, এদেরকে আমরা বলবো কনস্টিটুয়েন্টস। কি থাকবে তার মধ্যে বলা হয় যে মেন এলিমেন্ট, আর এগুলোকে বলে কি স্পেশাল এলিমেন্ট। কার্বন, হাইড্রোজেন, আর এদিকে হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, সালফার আর হ্যালোজেন। ফসফরাস অনেক সময় থাকতে পারে কিছু কিছু কেসে। মেনলি এরা থাকবে, মেনলি কার্বন হাইড্রোজেন অবশ্যই থাকবে, এবং তার সাথে সাথে এগুলো থাকবে, থাকতে পারে নাও থাকতে পারে। তো এরকমকে অর্গানিক কম্পাউন্ড বলে। এখন আমরা একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছি, সেটা কি? CCl4 does not contain hydrogen. CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, এটাতে কোনো হাইড্রোজেন নেই। Does that mean it is not an organic compound? আমরা বললাম যে মেন এলিমেন্ট কার্বন আর হাইড্রোজেন এরা থাকবেই, তার সাথে সাথে সাব এলিমেন্ট গুলো থাকবে, কিন্তু এর মধ্যে তো হাইড্রোজেন নেই। তাহলে কি একে অর্গানিক কম্পাউন্ড বলবো না? কারণ আপনি তো একটু আগেই বললেন যে কার্বন আর হাইড্রোজেনই থাকতে হবেই অবশ্যই,
তার সাথে সাথে অন্য কোনো এলিমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু কার্বন হাইড্রোজেনের ব্যাপারে আপনি সিওরিটি দিয়েছেন যে থাকবেই। ইয়েস, আমি এখনো তাই বলছি, আমি উইথড্র করছি না। তবে আমি একটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে যে দেখতে হবে যে ওই কম্পাউন্ডটা কার ডেরিভেটিভ, মানে কোন কম্পাউন্ডটা থেকে ওটা আসলে বানানো হয়েছে। অনেক সময়তেই এরকম হয় যে অরিজিনাল যে কম্পাউন্ডটা যার থেকে ওটা বানানো হয়েছে তাতে কিন্তু ওই কম্পাউন্ডগুলো ছিল, ওই এলিমেন্টগুলো ছিল। ডেরিভেটিভ মানে যার থেকে কোনো একটা কম্পাউন্ড ডিরাইভ করা হয়, বানানো হয়। তো অ্যাকচুয়ালি কার্বন টেট্রাক্লোরাইডটাকে কিন্তু প্রিপেয়ার করা হয় কিসের থেকে? না, মিথেন থেকে। মিথেন হচ্ছে অরিজিনাল তার সোর্স, তার থেকে কিন্তু কার্বন টেট্রাক্লোরাইডটা বানানো হয়, এবং দ্যাট অরিজিনাল সোর্স কন্টেন্স কার্বন অ্যান্ড হাইড্রোজেন বোথ। তাহলে অনেক সময় এমন হতে পারে যে তুমি হয়তো দেখলে যে সেই কম্পাউন্ডের মধ্যে হয়তো মেন এলিমেন্ট অ্যাবসেন্ট আছে, তাহলেও তাকে কিন্তু অর্গানিক কম্পাউন্ড বলতে হবে, বিকজ ওটা যার থেকে সরাসরি বানানো হয়েছে, মানে যার ডেরিভেটিভ সেটাতে হাইড্রোজেন ছিল বা মেন এলিমেন্ট ছিল। তাই এটা পরিষ্কার যে কার্বন টেট্রাক্লোরাইডে হাইড্রোজেন না থাকলেও ওটা কিন্তু একটা অর্গানিক কম্পাউন্ড, কারণ ওটা মিথেন থেকে ডিরাইভ করে পাওয়া গেছে। একদম বিষয়টা পরিষ্কার করে নে, কোনো অসুবিধা যাতে না হয়, কারণ ছোটখাটো ব্যাপার থেকেই কিন্তু আস্তে আস্তে বড় বড় না বোঝা চলে আসে। তো দেখ, তাহলে অর্গানিক কম্পাউন্ড আমরা আরো একটু বাড়িয়ে বলছি, কম্পাউন্ডস হুইচ আর হাইড্রোকার্বন or are derived from hydrocarbons are called as organic compound। মানে সেটা কার্বন হাইড্রোজেনের কম্পাউন্ড হবে। হাইড্রোকার্বন মানে কি? কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি, এবং এদের থেকে ডিরাইভ করে, এদের থেকে পেয়ে যাওয়া যে কম্পাউন্ড হতে পারে, সেই কম্পাউন্ডের মধ্যে নেই হাইড্রোজেন, নেই, কিন্তু তবুও তাকে অর্গানিক কম্পাউন্ড হিসাবে কনসিডার করতে হবে, বিকজ দে আর ডেরিভেটিভ অফ হাইড্রোকার্বন। এ নিয়ে আমরা পরে ডিটেলে আমি বলবো যে ডেরিভেটিভ অফ হাইড্রোকার্বন বা কারোর ডেরিভেটিভ কি কি হতে পারে না হতে পারে বলবো। আপাতত তোকে আমি আউটলাইন দিচ্ছি, কারণ আমরা ইন্ট্রোডাকশন পড়ছি আজকে, লেখা আছে উপরে, দেখতেই পাচ্ছিস যে ইন্ট্রো পড়ানো হচ্ছে তোকে। এবার দেখ যে অর্গানিক কম্পাউন্ড প্রায় 17 মিলিয়ন অর্গানিক কম্পাউন্ড কিন্তু এখন সারা পৃথিবীতে যত কম্পাউন্ড বানানো হয়েছে তার 17 মিলিয়ন। এত অর্গানিক কম্পাউন্ড ভাবাই যায় না, কিন্তু এত অর্গানিক কম্পাউন্ড হওয়ার পিছনে চারটে কন্ডিশন কার্বনের ক্ষেত্রে জরুরি, যেটা হওয়ার জন্যই কিন্তু কার্বনের এত কম্পাউন্ড হয়েছে, যেগুলো নিয়ে আমরা টাইম টু টাইম ডিসকাস করবো এই চ্যাপ্টারের মধ্যে। যে কার্বনের এত সংখ্যক কম্পাউন্ড হওয়ার কারণ কি, যে কেউ বলবে আরে ধর পিরিয়ড টেবিলে 118 খানা এলিমেন্ট আছে, তার মধ্যে শুধু কার্বনকে নিয়ে এ মাথা খারাপ করছে, অর্গানিক কেমিস্ট্রি শুধু কার্বনের কেমিস্ট্রি। আরে আর কোনো এলিমেন্ট এরকম করে না কেন? আসলে কার্বনের ক্ষেত্রে চারটে প্রপার্টি একদম পুরো এক্স্যাক্টলি চারটে প্রপার্টি এমন ভাবে কার্বনের ক্ষেত্রে এসে উপস্থিত হয়েছে যে ভাবাই যায় না। সেটা কি না, কার্বনের একটা প্রপার্টি রয়েছে, সেটা কি না ক্যাটিনেশন প্রপার্টি, ম্যাক্সিমাম ক্যাটিনেশন ক্যাপাসিটি। ক্যাটিনেশন মানে কি? ক্যাটিনেশন মানে হচ্ছে পাওয়ার টু অ্যাটাচ
similar atoms in a chain. কার্বন 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 এদিকে জুড়ে রয়েছে, এদিকে জুড়ে রয়েছে, পরপর পরপর জুড়ে থাকার যে টেন্ডেন্সি, সেটা কার্বনের সব থেকে বেশি। ক্যাটনেশন প্রপার্টি হচ্ছে ম্যাক্সিমাম কার্বনের। তো কার্বনের ক্যাটনেশন প্রপার্টি ম্যাক্সিমাম, এক নম্বর কথা। কার্বনের আর একটা প্রপার্টি হচ্ছে কি না, মাল্টিপল বন্ড ফরমেশন। মানে কার্বন কারোর সাথে খুব ইজিলি ডাবল বন্ড করতে পারে, কার্বন ট্রিপল বন্ড করতে পারে, সিঙ্গেল বন্ড তো করতেই পারে, কিন্তু কার্বন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড খুব ইজিলি করতে পারে। মাল্টিপল বন্ড ফরমেশন। আর কি না, কার্বন তার ম্যাক্সিমাম ভ্যালেন্সি 4 দেখাতে পারে, টেট্রা ভ্যালেন্সি দেখাতে পারে। এটাও একটা বড় গুণ, টেট্রা ভ্যালেন্সি দেখাতে পারে। 4 ভ্যালেন্সি হওয়াটা একটা অ্যাডভান্টেজ। আর সে আইসোমার দেখাতে পারে, সেই আইসোমারের কথাও আমি তোকে বলবো। আইসোমার এই চ্যাপ্টারের মধ্যেই আছে, কত রকমের হয় কি হয়। সেম মলিকুলার ফর্মুলা বা ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা, তাদেরকে বলে আইসোমার। সেটা নিয়েও আমি অনেক কথা বলবো। তো কার্বনের এত কম্পাউন্ড হওয়ার কারণ কি? এর ম্যাক্সিমাম ক্যাটনেশন প্রপার্টি থাকে, এর বিশাল টেন্ডেন্সি, হাই টেন্ডেন্সি টু ফর্ম মাল্টিপল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। ইট হ্যাজ টেট্রাভ্যালেন্সি, এর 4 ভ্যালেন্সি। ইট হ্যাজ ক্যাপাবিলিটি টু শো আইসোমেরিজম। তোকে যদি আজকে কেউ জিজ্ঞাসা করে, বলো, তুমি বলো যে কার্বনের এত লক্ষ লক্ষ কম্পাউন্ড কেন, অন্য সব এলিমেন্টের টোটাল কম্পাউন্ড মিলিয়েও তাই অত হয় না, কার্বনের একার যা। তুই তখন বলবি যে কার্বনের এই এই প্রপার্টি গুলো আছে, এবং যদি জিজ্ঞাসা করে যে সেটা আর কারোর কি নেই, ইয়েস, এই রকম ধরনের ম্যাক্সিমাম এক্সটেন্টে কারোর নেই। সেটা নিয়ে আমরা বলবো যে কেন নেই। কার্বনের সাইজ থেকে শুরু করে, কার্বনের তার ইলেকট্রনিক কনফিগারেশন থেকে শুরু করে, তার ইলেকট্রোনেগেটিভিটি থেকে শুরু করে, তার ইলেকট্রো পজিটিভিটি থেকে শুরু করে, তার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ইচ অ্যান্ড এভরিথিং এমন ভাবে ম্যাচ করে গেছে যে এরই সব থেকে বেশি কম্পাউন্ড তৈরি হয়েছে। আজকে তুই চিন্তা কর না যে অনেক তো প্ল্যানেট আছে, সোলার সিস্টেমে তো আরো অনেক প্ল্যানেট আছে, কিন্তু আর্থেই শুধুমাত্র কেন লাইফ আছে, আর কোথাও লাইফের এক্সিস্টেন্স নেই? কারণ একটাই, যে আর্থ কিন্তু সান থেকে এমন একটা ডিস্টেন্সে রয়েছে, যে ডিস্টেন্সটা কিন্তু একদম জাস্ট যেটা দরকার একটা লাইফের জন্য, লাইফ এক্সিস্ট করার জন্য যে ধরনের কন্ডিশন জরুরি, সেই কন্ডিশনটা কিন্তু দূরে চলে গেলে বেশি ঠান্ডা হয়ে যাবে, আর্থের টেম্পারেচারটা অত বেশি যাবে না। আবার কাছে এলে কিন্তু আরো বেশি হটার, প্ল্যানেটটা অনেক হিটেড হয়ে যাবে। তো আর্থের ডিস্টেন্সটাই কিন্তু এমন যে সেটা আমাদের ভাগ্য যে এমন ডিস্টেন্স হয়ে গেছে, যে যে ডিস্টেন্সে কিন্তু এই আমরা সব বেঁচে আছি, কেমিস্ট্রি পড়ছি, এইসব করছি টরছি। অন্য জায়গায় কেউ নেই, কেউ পড়ছে না, কেউ কিছু করছে না। তো দ্যাটস ইট। তো কার্বনের এত কম্পাউন্ড হওয়ার পিছনে কারণ বললাম। সেই যে কার্বন, তার ইলেকট্রন, তার অবস্থাটা কি? তার 6টা ইলেকট্রন। কার্বন সম্পর্কে জানছো যখন, তখন কার্বনের ভিতরকার ব্যাপারটা একটু জেনে নেওয়া যাক। সেটাই সব থেকে মজাদার, যে কার্বনের বাইরের সেলে কিন্তু 4টে ইলেকট্রন আছে। ভ্যালেন্স সেল, ইট কন্টেন্স 4 ইলেকট্রনস। কিন্তু এই 4 ইলেকট্রনস যে রয়েছে, সেটা কেমন ভাবে রয়েছে না, অ্যাকচুয়ালি 2টো ইলেকট্রন পিতে রয়েছে আর 2টো ইলেকট্রন এসে। মানে বাইরের সেলটা হচ্ছে 2s2 2px1 2py1 এইভাবে রয়েছে। ভ্যালেন্স সেল, এই ভ্যালেন্স সেল এখানে 1টা 2টো 3টে 4টে, এদেরকে বলে ভ্যালেন্স ইলেকট্রন। আর ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন তুই দেখতে পাচ্ছিস।
তাহলে তুই কটা আনপেয়ার্ড ইলেকট্রন দেখতে পাচ্ছিস? তুই কিন্তু দুটো আনপেয়ার্ড ইলেকট্রন দেখতে পাচ্ছিস। তো দুটো আনপেয়ার্ড ইলেকট্রন তো বন্ড করবে দুটো, তাহলে কার্বনের দুটো আনপেয়ার্ড ইলেকট্রন দুটো বন্ড করবে, চারটে বন্ড করছে কিভাবে? ছবিটা দেখ, ছবিটা কি দেখতে পাচ্ছিস না, এস থেকে একটা ইলেকট্রন সে কি করছে না, সে জাম্প করে পিতে চলে যাচ্ছে। দেখ ছবিটা ভালো করে দেখ। আমি তোকে চেষ্টা করেছি অর্গানিক কেমিস্ট্রিটা যত সম্ভব আর কি প্রেজেন্টেশন তোর মতো করে, যাতে করে তুই বুঝতে পারিস। সেরকম ভাবে অনেক খাটনি হয়, অনেক সময় লাগে অনেক কিছু করতে, কিন্তু আমার কাছে স্টুডেন্টরা বুঝতে যাতে ভালোভাবে পারে, কারণ অনলাইনে পড়ছিস, সবাই আমাকে বেশিরভাগ স্টুডেন্টই বলেছে যে আমরা অনলাইনেই পড়াশোনা করব। ন্যাচারালি এটা কিন্তু আমার কাছে খুব ভালো ব্যাপার যে সবাই অনলাইনে পছন্দ করেছে, যে হ্যাঁ ঠিক আছে, এতেই আমরা বুঝতে পারছি। তো আমি চেষ্টা করব আরো ভালোভাবে, কারণ সবে আমরা পদ্ধতি ডেভেলপ করছি। তো 1 মিনিট দাঁড়া, একটা ফোনটা রিসিভ। হ্যাঁ বল। এই পড়াচ্ছি একটু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি পড়িয়ে ওঠে ফোন করছি তোকে, ঠিক আছে। তো বেসিক্যালি দেখা যাচ্ছে যে এস থেকে ইলেকট্রন পিতে জাম্প করে যাচ্ছে, যার ফলে কিনা এই যে চারটে আনপেয়ার্ড ইলেকট্রন তুই এখানে দেখতে পাচ্ছিস। কিন্তু এই জাম্প করার পিছনে যেটা বড় ব্যাপার, যে এই এস এবং পি তে লো এনার্জি গ্যাপ, এনার্জি গ্যাপটা কিন্তু খুবই কম। এবং যখন আমাদের কেমিক্যাল রিয়াকশন হয়, তখন তো কার্বন নিয়ে শুধু খালি কার্বন নিয়ে রিয়াকশন করালেই তো কার্বন কারোর সাথে বন্ড করতে দেয় না। কার্বনকে কি করতে হয় না, আমাদের এনার্জি দিতে হয়, এনার্জি দিয়ে তবেই তার ইলেকট্রনকে ট্রানজিশন করতে হয়, তবেই তো হয়। তাহলে এই চারটে যে আনপেয়ার্ড ইলেকট্রন হলো, এই চারটে আনপেয়ার্ড ইলেকট্রন যেটা তুই দেখতে পাচ্ছিস, যে চারটে আনপেয়ার্ড ইলেকট্রন, সেই চারটে আনপেয়ার্ড ইলেকট্রন গুলো কি হবে না, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তার মধ্যে তিনটে কোথায় আছে? পিতে। এটা হচ্ছে ধর পিএক্স, পিওয়াই, পিজেড, তিনটে এখানে, তিনটে পি অরবিটাল অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছিস। আর একটা আছে কোথায়? 2s এ। তাহলে অটোমেটিক্যালি কিন্তু সেখানে যে ইলেকট্রনিক কনফিগারেশনটা হলো, তাকে কি বলে? এক্সাইটেড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। এক্সাইটেড স্টেট মানে হচ্ছে একটা লেভেল থেকে ইলেকট্রন জাম্প করে তুমি তুলে দিয়েছো। এই অবস্থায় এরা বন্ডিং করবে, এবং কার্বনের ভ্যালেন্সি যে 4 হয়, সেটার অ্যান্সার এটাই, যে প্রশ্নটা এভাবে দিতে পারে, দো কার্বন contains 2 unpaired electron but its valency is 4. Explain. কার্বনের দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, কিন্তু তবুও তার ভ্যালেন্সি 4, কারণ ওই যে 2s এর ইলেকট্রন সেটা রিয়াকশন কন্ডিশনে, রিয়াকশনের সময় এক্সাইটেড স্টেটে যায় এবং ভ্যালেন্সি 4 দেখায়। তো এখানে আমি আলোচনা করলাম যে কার্বন তার ভ্যালেন্সি কেন 4, সেটা এবারে কিভাবে বন্ডিং করবে না করবে সেটা আমি নিয়ে পরে বলবো। কিন্তু ইনিশিয়ালি তুই একটু যতখানি বলছি ততখানি বোঝার চেষ্টা কর, যে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন, তার বাইরের সেলটা ছিল 2s2, 2px1, 2py1। এখান থেকে একটা ইলেকট্রন 2pz এ পাঠিয়ে দেওয়া হলো, যাতে করে কি টোটাল আনপেয়ার্ড ইলেকট্রন 4টে হয়ে যায়। এই টোটাল আনপেয়ার্ড ইলেকট্রন যখন 4টে হয়ে গেল, তখন সে ভ্যালেন্সি 4 দেখাতে শুরু করলো, অন্য কারোর সাথে 4টে বন্ড করলো, এই 4টে আনপেয়ার্ড ইলেকট্রন 4টে বন্ড করে ফেললো, ব্যাস হয়ে গেল। তো এইভাবে দেখা যায় যে কার্বন তার ভ্যালেন্সিটা 4 দেখাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে
তাকে রিপ্রেজেন্ট করব কি করে, আমাদের স্ট্রাকচারাল রিপ্রেজেন্টেশন, সেই যে চারটে বন্ড করবে সেটা কিভাবে আমি রিপ্রেজেন্ট করব, দেখাবো কিভাবে। তো দেখানোর ব্যাপারটা অনেক রকম ভাবে দেখানো যায়। আমরা কি কি বলছি, কিভাবে কিভাবে দেখাতে পারিস না, লুইস স্ট্রাকচারাল ফর্মুলা এভাবে তুই দেখাতে পারিস, যেটা ডট স্ট্রাকচারাল ফর্মুলাও বলা হয়। আর একটা হচ্ছে কি ড্যাশ স্ট্রাকচারাল ফর্মুলা, আর একটা হচ্ছে কি কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলা, আর একটা হচ্ছে বন্ড লাইন স্ট্রাকচারাল ফর্মুলা। তো রিপ্রেজেন্টেশন একটা কম্পাউন্ডকে, অর্গানিক কম্পাউন্ডকে দেখানোর বা লেখার যে রিপ্রেজেন্ট করা, সেটা আমরা চার রকম ভাবে করতে পারি। লুইস স্ট্রাকচারাল ফর্মুলা, ড্যাশ স্ট্রাকচারাল ফর্মুলা, কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা, বন্ড লাইন স্ট্রাকচারাল ফর্মুলা। তো চল কিভাবে আমরা লুইস ইলেকট্রন স্ট্রাকচারাল ফর্মুলাটা বলি। লুইস ইলেকট্রন বা লুইস স্ট্রাকচারাল ফর্মুলাতে কি করা হয় না, যে বন্ড গুলো হবে সেগুলোকে ডট দিয়ে অথবা ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। পেয়ার অফ ইলেকট্রনস কোভ্যালেন্ট বন্ড ইজ রিপ্রেজেন্টেড বাই ইউজিং ডট অর ক্রস। এই যেখানে ডট আছে, ডট আছে, ডট আছে, ডট আছে, তাহলে চারটে বন্ড আছে, প্রত্যেকটা বন্ডে দুটো করে ইলেকট্রন আছে, তো শুধু ডট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, বা এই যে ক্রস 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 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ডট অথবা ক্রস, ডট ক্রস একসাথে নয়, ডট অথবা ক্রস। জেনারেলি ডট দিয়ে আগে করা হতো, পরে ক্রস ব্যাপারটা এসছে, কিন্তু এখন ডট বা ক্রস যে কোনো কিছু দিয়েই তুমি করতে পারো। ডট ক্রস কিন্তু একসাথে মিলিয়ে দেওয়ার কথা বলছি না, আইদার ডট অর ক্রস। তো লুইস স্ট্রাকচারাল ফর্মুলাতে তার মানে তুমি ডট ক্রস দিয়ে করবে, কিন্তু ড্যাশ স্ট্রাকচারাল ফর্মুলা কি, সেখানে ইলেকট্রন ডট ক্রস এইসব দিতে হবে না, শুধু একটা বন্ডকে তুমি কি করবে না একটা ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করবে, একটা ড্যাশ দিয়ে দিচ্ছে, এখানে কোনো ইলেকট্রন দেওয়ার দরকার নেই, শুধুমাত্র ড্যাশ দিলেই হবে। এখানে যেরকম দেখতে পাচ্ছিস ড্যাশ দেওয়া রয়েছে বা এখানে ড্যাশ দেওয়া রয়েছে, এরকম একটা লাইন টেনে দিয়ে দিতে হবে। বাকি অ্যাটমগুলো যেরকম আছে সেরকমই অ্যাটমগুলো থাকবে, কিন্তু একটা ড্যাশ টেনে দেবো। ড্যাশ স্ট্রাকচারাল ফর্মুলা একে বলে, খুব সোজা ব্যাপার, ইজি। চল, ড্যাশ যখন তুই দেখাবি তখন তুই সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে একটা ড্যাশ দিবি, ডাবল বন্ড যখন দেখাবি তখন ডাবল বন্ডে দুটো ড্যাশ দিবি, ডাবল ড্যাশ। আর ট্রিপল বন্ড যখন দেখাবি তখন তুই ট্রিপল ড্যাশ দিবি, কোনো অসুবিধার কিছু নেই। যতগুলো বন্ড তটা ড্যাশ দিবি। একসাথে যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে একটাই, তাহলে তার সাথে যদি আরেকটা বন্ড থাকে ডাবল বন্ড, ডাবল ড্যাশ, ট্রিপল বন্ড থাকলে ট্রিপল ড্যাশ, ব্যাস মিটে গেল। এভাবে ড্যাশ স্ট্রাকচারাল ফর্মুলা। নেক্সট, যদি কোনো লোন পেয়ার থাকে, ড্যাশ তো তুমি দিচ্ছ ঠিক আছে, কিন্তু যদি লোন পেয়ার থাকে, কোনো অ্যাটমের ওপরে কোনো লোন পেয়ার থাকে, এই যে লোন পেয়ার, সেটা কিন্তু ড্যাশ ম্যাশ কিছু দেওয়া যাবে না, সেটা কিন্তু লুইস ইলেকট্রন ডটের অনুযায়ী ডটই দিতে হবে। সেখানে লোন পেয়ার যদি থাকে কারোর, তাহলে সেখানে ডট দিতে হবে। যেরকম ধর অক্সিজেনের দুটো লোন পেয়ার আছে এই কম্পাউন্ডটায়, ফর্মালডিহাইড এই কম্পাউন্ডটা, তো দুটো ডট দিতে হবে, দু জোড়া ডট দিতে হবে। লোন পেয়ার, পেয়ার মানে একটা, পেয়ার মানে দুটো। তো এভাবে ড্যাশ স্ট্রাকচারের মধ্যেও কিন্তু ডট দেয়া যেতে পারে যদি সেখানে লোন পেয়ার প্রেজেন্ট থাকে। এখানে দু জোড়া থাকলে, তিন জোড়া থাকলে যা থাকবে সেক্ষেত্রে তাই দিতে হবে। নেক্সট, কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলা। কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলা, কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলা কিরকম তোকে দেখাচ্ছি আমি, তুই ভালোভাবে দেখ, বুঝতে পারবি। ড্যাশটা কিরকম
না ড্যাশ হচ্ছে এরকম ধরনের বন্ডগুলোকে এরকম ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করা। কিন্তু কনডেন্সড মানে সেখানে কি না, সেখানে কিন্তু আমি কোনো ড্যাশ ফ্যাশ দেব না যদি সিঙ্গেল বন্ড থাকে, কিন্তু ডাবল বন্ড থাকলে সেখানে আমি দেব, কিন্তু সিঙ্গেল বন্ড থাকলে সেখানে কিন্তু ভিতরে কোনো ড্যাশ ফ্যাশ দেয়া যাবে না। বাকি সিঙ্গেল বন্ড গুলোকে কিন্তু একসাথেই দেখ, এখানে ভালো করে খেয়াল করে দেখ যে এই ড্যাশ গুলো হাইড্রোজেনের সাথে সেগুলো একসাথে জুড়ে লিখে দেওয়া হয়েছে, এদিকেও CH2 লেখা হয়েছে, এদিকেও CH2 লেখা হয়েছে। কনডেন্সড মানে সেখানে সিঙ্গেল বন্ড গুলোকে কিন্তু আলাদা করে দেখানোর ব্যাপার নেই, সেখানে একসাথে জুড়ে দেখানোর ব্যাপার রয়েছে। আমি তোকে আরো দেখাচ্ছি, তুই ভালো করে দেখ যে এখানে আমরা যে বন্ড গুলো ছিল, এখানে বন্ড ছিল, এখানে বন্ড ছিল, কিন্তু এখানে CH লিখে দিয়েছি। এখানে ভালো করে দেখ যে CH3OH, এই দেখ CH3, এখানে CH3 লিখে দিয়েছি, OH। লোন পেয়ার ফোন পেয়ার কিচ্ছু দেখানোর বালাই নেই। কনডেন্স মানে একসাথে সিঙ্গেল বন্ড অনুযায়ী জুড়ে লিখে দাও, কোনো অসুবিধা নেই। যে যার সাথে জুড়ে রয়েছে তার পাশে পাশে পরপর লিখে দাও, তাহলেই হয়ে যাবে। কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলা অনেকই ইজিয়ার, অনেকই সোজা ব্যাপার, তো সেটা আমরা করতে পারি। হলো হলো ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলা দেখ আমি কম্পেয়ার করছি যে কতখানি আমি কনডেন্স করতে পারি। ড্যাশ, সেখানে দেখ যে এখানে একটা অক্টেন মানে আটটা অ্যাটম পরপর পরপর কার্বন জুড়ে রয়েছে এবং তার সাথে হাইড্রোজেন রয়েছে। কার্বনের সবসময় কিন্তু তুই দেখতে পাবি যে চারটে যেন হাত থাকে, কারণ ওর ভ্যালেন্সি আমি অলরেডি বলেছি 4। তাহলে ও যাই হোক না কেন ও চারটে বন্ড করবেই, চারটে বন্ড যে কোনো প্রকারে করবেই, ওর চারটে ভ্যালেন্সি স্যাটিসফাইড হবেই। তো ড্যাশ স্ট্রাকচারাল ফর্মুলাতে এরকম ভাবে সব হাতগুলো দেখিয়ে দেখিয়ে লেখা হয়, কিন্তু যেহেতু কনডেন্সড ফর্মে লিখছি তাই এই ধারে এটা দেখ, এটা কি CH3, তারপরে CH2 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 CH2, আবার এই পাঁচটা কি CH3, এই দেখ CH3, বাকি CH2 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 করে লেখা হয়েছে। তো চাইলে তুমি আরো কনডেন্স করতে পারো, আরো ছোট করতে পারো। কিভাবে না, ধারের CH3 গুলো লেখা হলো, ভিতরে কটা CH2 আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে এটা CH2 হোল এরকম করে 6 করেও লিখে দিতে পারো। কনডেন্স মানে কি, সেটাকে জুড়ে লিখে দেয়া। তো একই টাইপের CH2 ছখানা রয়েছে, তো ছবার ধরে CH2 লেখার কোনো মানে নেই, ছবার ধরে CH2 লিখবো না, কি করব, CH2 সব জুড়ে একসাথে হোল 6 করে দেব। তো এটা কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা, সেটা কনডেন্স করার পরে সেটা ফার্দার আরো জুড়ে দেওয়া যেতে পারে। ফর্মুলা ক্যান বি ফার্দার কনডেন্সড, কারণ অনেক সময়তেই অনেক রকম ভাবে রিপ্রেজেন্ট করতে হয় বিভিন্ন জায়গায়, বেসিক জায়গাগুলো না জানা থাকলে তখন আন্দাজে এই সমস্ত কাজকর্মগুলো করতে হয়। তো একেবারে বেসিক ফর্ম থেকে আমি তোকে বোঝাবার চেষ্টা করছি যাতে করে কোনো অসুবিধা না হয়। তা সত্ত্বেও যদি বুঝতে না পারিস তাহলে ডেফিনেটলি আমাকে বলবি, অবশ্যই আমাকে বলবি, এরকম কোনো ব্যাপার নেই। তো আমরা এবারে চলে আসছি বন্ড লাইন স্ট্রাকচারাল ফর্মুলা। সব থেকে এখন মডার্ন এবং মার্কেটে এটাই সব থেকে বেশি চলছে। বন্ড লাইন স্ট্রাকচারাল ফর্মুলা কিরকম না, সেখানে কিন্তু বন্ড লাইন স্ট্রাকচারাল ফর্মুলাটা কি তার পয়েন্টগুলো তুই আগে দেখ, তারপরে বোঝ। A bond line structural formula is a short and simplified method for the representation of organic compound. একটা অর্গানিক কম্পাউন্ডকে সব থেকে শর্টকাট ওয়েতে ইজিয়েস্ট মেথডে রিপ্রেজেন্ট করার একটা ওয়ে। ইন দিস মেথড lines drawn in zigzag fashion represent the carbon to carbon bond. এখানে কিন্তু জিগজ্যাগ 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 এরকম করে। তো প্রত্যেকটা কার্বন এক ধার থেকে কার্বন থেকে শুরু হবে আর একটা কার্বনে গিয়ে শেষ হবে।
লাইন টার্মিনালস জেনারেলি রিপ্রেজেন্ট মিথাইল গ্রুপস। লাইন টার্মিনাল মানে মিথাইল গ্রুপ, ধারে মানে মিথাইল গ্রুপ থাকবে। ইফ দে ডোন্ট হ্যাভ এ ফাংশনাল গ্রুপ, যদি ফাংশনাল গ্রুপ না থাকে। আমি তোকে দেখাচ্ছি দু প্রান্তে কি থাকবে না, সেখানে কিন্তু দুটো প্রান্তে কিন্তু মিথাইল গ্রুপ, দু ধারেতে কিন্তু মিথাইল গ্রুপ রয়েছে। দেখতেই পাচ্ছিস যে এই প্রান্তেও মিথাইল গ্রুপ রয়েছে, এই প্রান্তেও মিথাইল গ্রুপ রয়েছে। বাকি CH2 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 এগুলো হচ্ছে CH2, এই জায়গাগুলো হচ্ছে CH2, জাংশন গুলো হচ্ছে CH2 CH2। এই যে মিথাইল, এদিকে মিথাইল, আর এইটা 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 এরকম করে একটা CH2 আর একটা CH2 CH2, এই প্রান্তে CH3, এই প্রান্তে CH3। কোনো কার্বন হাইড্রোজেন এসব কিছু লেখা হচ্ছে না, শুধু লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। আরো দেখাচ্ছি তোকে, দেখ এখানে দেখতে পাবি যে এখানে কি লাইন জাংশনস প্রেজেন্ট দ্য কার্বন অ্যাটম অ্যাটাচ টু appropriate number of hydrogen atom required to satisfy the valency of carbon। যেখানে জাংশন আছে সেখানে অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার অফ হাইড্রোজেন, সেটা তুই সহজেই বুঝতে পারবি। এখানে এইদিকে একটা বন্ড আছে, এইদিকে একটা বন্ড আছে, তাহলে দুদিকে বন্ড থাকলে এর কটা হাইড্রোজেন থাকার কথা? এখানে দুটো, এই জায়গাটাতে দুটো, এই জায়গাটাতে দুটো করে হাইড্রোজেনই থাকার কথা। ধর কোথাও একটা এরকম ধরনের কম্পাউন্ড লেখা আছে CH3 CH ডাবল বন্ড CH2, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এরকম করে যদি তুই লিখিস তাহলে এই ধারে কিন্তু CH3 নেই, কারণ এখানে CH2 থাকতে হবে, কারণ এখানে তো ডাবল বন্ড আছে। তাহলে ডাবল বন্ড মানে কার্বনের দুটো ভ্যালেন্সি তো চলেই গেল ওখানে, তাহলে বাকি হাইড্রোজেন এখানে থাকবে। এইখানটায় যে কার্বন থাকবে, এই জায়গাটা যে কার্বন আছে, এই কার্বনটার সাথে তিনটে বন্ড চলেই গেছে। এই দেখ, এই কার্বনটার সাথে এদিকে বন্ড গেছে আর এদিকে বন্ড গেছে, তাহলে এর সাথে কটা হাইড্রোজেন থাকবে? এর সাথে একটা হাইড্রোজেন থাকবে। সেই জন্য লেখা আছে অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম। তা তুই এরকম ধরনের এরকম 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 মাঝখানে এরকম ট্রিপল বন্ড রয়েছে, তো এই কার্বনটা যদি বলে কটা হাইড্রোজেন আছে বা এই কার্বনটা কটা হাইড্রোজেন আছে, কি করে তুই বলবি? এই কার্বনটা কোনো হাইড্রোজেনই নেই, কারণ এই কার্বনটার সাথে একটা দুটো তিনটে বন্ড আর এদিকে একটা বন্ড আছে, চারটে বন্ড হয়েই গেছে। এই কার্বনটার সাথে একটা দুটো তিনটে চারটে বন্ড হয়েই গেছে, তাহলে এখানে কিন্তু কোনো রকম ধরনের আর কি নেই, আর কিন্তু কোনো হাইড্রোজেন নেই। কিন্তু এই ধারে যদি তুই দেখিস এই কার্বন, এর তো একটাই বন্ড এদিকে গেছে, তাহলে এর সাথে কিন্তু তিনটে হাইড্রোজেন আছে। বেসিক জায়গাগুলো আগে বুঝতে হবে। কম্পাউন্ডের স্ট্রাকচার স্টুডেন্টরা উল্টো পাল্টা লেখে, সমস্ত ভুলভাল লেখে, কার্বন ফার্বন এর ভ্যালেন্সি ঠিক থাকে না। এই কারণে হয়, যেগুলো ভালো করে না বুঝেই তারা ইউপ্যাক নোমেনক্লেচার করতে শুরু করে দেয়। হ্যাঁ, স্যারেরাও তাই করে যে একেবারে ইউপ্যাক নোমেনক্লেচার চলো শুরু করা যাক, এরকম ধরনের। এই যে বেসিক জায়গাগুলো কিন্তু ক্লিয়ার না করেই ওদিকে চলে গেলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, তো আমি সেগুলো একদমই চাই না। তাহলে দেখ যে যদি হেটেরো অ্যাটম থাকে, হেটেরো অ্যাটম মানে কি? হেটেরো অ্যাটম মানে কার্বন হাইড্রোজেন বাদ দিয়ে যদি অন্য কোনো অ্যাটম থাকে, তাহলে তাকে কিন্তু আলাদা করে মেনশন করতে হবে। তার জন্য কোনো ড্যাশ ফ্যাশ দিয়ে ছেড়ে দিবি যে তা হবে না। কার্বন হাইড্রোজেন তুমি না লিখলেও লিখতে পারো, এখানে জাংশন মানে হচ্ছে একটা করে কার্বন আর তার সাথে অ্যাপ্রোপ্রিয়েট হাইড্রোজেন রয়েছে। কিন্তু অন্য অ্যাটম থাকলে, যে ক্লোরিন অ্যাটম রয়েছে, তাকে তুমি লিখে রিটন ইউজিং দেয়ার সিম্বলস অ্যাজ শোন হিয়ার, এখানে যেভাবে দেখানো রয়েছে সেভাবেই তোমাকে কি করতে হবে না, এখানে তাকে রিপ্রেজেন্ট করতে হবে, সেই অ্যাটমটাকে দেখাতে হবে যেখানে আছে সেই অনুযায়ী, তার পজিশন অনুযায়ী দেখাতে হবে। তার যা সিম্বল সেই সিম্বল দিয়ে, অক্সিজেন থাকলে অক্সিজেন, নাইট্রোজেন থাকলে নাইট্রোজেন, হাইড্রোজেন থাকলে হাইড্রোজেন। হাইড্রোজেন তো দেখাতেই হবে না, হাইড্রোজেন আর কার্বন তো দেখানোর কোনো প্রশ্ন নেই। অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, সালফার, ফসফরাস যা থাকবে তার যা সিম্বল সেটা দিয়ে দেখাতে হবে। ব্যাস, সিম্পল ব্যাপার। যদি কোনো অসুবিধা থাকে আমাকে বল। এইবারে দেখ, আমি তোকে কম্পেয়ার করে দেখাচ্ছি যে ড্যাশ ফর্মুলার সাথে কতটা সুবিধা হয়ে যাচ্ছে তোর বন্ড লাইনে। দেখ, এটা তুই যখন লিখতে যাবি কত সময় লাগবে, কার্বন হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এখানে ব্রাঞ্চ CH3, আবার CH2 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 CH3। তুই এটাকে যদি এরকম ভাবে করিস,
জিগজ্যাগ করে লিখতে হবে। কটা কার্বন আছে দেখ, একটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাত, আটটা। তো এখান থেকে লিখতে শুরু করবি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, হয়ে গেল। এই ধারে CH3 আছে, কিছু লেখা না মানে ধারে CH3, আর ওই প্রান্তে CH3 আছে, CH3। এই দেখে 3 নম্বর কার্বনে দেখ আবার একটা CH3 আছে, তুই 3 নম্বর কার্বন থেকে সোজা একটা এরকম ডাই টেনে দে। তাহলে তার মানে কি, এইখানটায় মিথাইলটা রয়ে গেল, 3টে হাইড্রোজেন ধারে, মানে কিছু নেই, মানে এখানে মিথাইলই রয়েছে। এরকম যদি তুই টেনে দিস কোথাও, তার মানে এটা মিথাইলই বোঝাবে। এবার যদি এরকম টেনে দিস তাহলে CH2CH3 ইথাইল বোঝাবে। তো যাকে মিথাইল ইথাইল নিয়ে আমি পরে আসছি, গ্রুপটার নাম আমি অনুযায়ী পরে আসছি। তো এরকম করে তুই এরকম ব্রাঞ্চ খুব সহজেই এরকম 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 করে দিয়ে এরকম করে একটা টেনে দিলি, বা এদিকে টেনে দিলি, বা এরকম দিলি, এখানে ডাবল বন্ড দিলি, যা খুশি এখানে ডাবল বন্ড দিলি, এখানে করলি, করতে পারিস খুব সহজে। বন্ড লাইন মেথডটা এই কারণেই পপুলার যে সেটা দিয়ে খুব সহজেই আমরা, অত লেখার দরকার নেই, অত বন্ড দেওয়ার দরকার নেই, কার্বন হাইড্রোজেন অতবার অতবার করে লেখার দরকার নেই। এটা লিখলে সবাই বুঝতে পারছে যে সে কি বোঝাতে চাইছে, সেটা সবাই বুঝতে পারছে। তো সেই জন্য খুব সহজেই এটা তুই করতে পারিস। এখানে বন্ড লাইন ফর্মুলা দিয়ে আমি তোকে দেখালাম। এখন দেখ যে ধর এরকম একটা কম্পাউন্ড আছে, CH3 CH CH2 CH3, তাহলে কটা কার্বন আছে, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে এখান থেকে 1 2 3 4, 2 নম্বর পজিশনে কি আছে না, একটা ব্রোমিন রয়েছে। তো ব্রোমিন একটা হেটেরো অ্যাটম, কার্বন হাইড্রোজেন বাদে অন্য অ্যাটমকে লিখতে হবে। তো বন্ড লাইন ফর্মুলা দিয়ে আমরা এটা লিখে ফেললাম, একদম খুব ইজি ব্যাপার, খুব সোজা ব্যাপার, কোনো অসুবিধার কিছু নেই। আমরা কিন্তু এইভাবেই রিয়াকশন গুলো দেখাবো, এইভাবেই লিখতে থাকবো, কারণ কার্বন হাইড্রোজেন গুলোকে এমনিতেও আমার কম্পিউটারে লেখাটা সুবিধা এরকম বন্ড লাইন দিয়ে। এবার মানে সাফিক্সে 3 2 এইসব করা টরা এইসব অনেক অসুবিধা, আমাদের লিখতে অনেক। দেখ একটা অন্য কারোর একটা প্রেজেন্টেশন করা, আমাদের প্রেজেন্টেশনের মধ্যে প্রচুর ডিফারেন্স আছে, এটাকে বুঝতে পারিস। আমাদের সবসময় লিখতে হয় ফর্মুলা টর্মুলা, তার সাফিক্স প্রিফিক্স হ্যানা দানা, হ্যাঁ, সাফিক্সে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এইসব দিতে হয়, দিতে দিতে টাইপ করতে গেলে অনেক সময় লাগে, লিখতে গেলে অনেক সময় লাগে, সে পাওয়ার পয়েন্টে করতেও সময় লাগে, আর ওয়ার্ডে করতে করে পাওয়ার পয়েন্টে ফেললেও সময় লাগে। এরকম অনেক টাইম কনজিউমিং ব্যাপার। একটা বাংলার কেউ টাইপ করবে তাহলে খুব তাড়াতাড়ি টাইপ করে দেওয়া যায়, কিন্তু ঘটনাটা হচ্ছে যে ইংলিশে কেউ টাইপ করবে খুব তাড়াতাড়ি। আমাদের কিন্তু কেমিস্ট্রিতে একটা প্রেজেন্টেশন টাইপ করতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে আর কি, আমাদের এগুলো ডিসঅ্যাডভান্টেজ। তবুও কিছু করার নেই, সেগুলো তো হতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। তো আমরা কি করছি না, যদি সাইক্লিক কম্পাউন্ড হয়, যদি সাইক্লিক রিং টাইপের যদি থাকে, তাহলে পলিগন দিয়ে রিপ্রেজেন্ট হবে। পলিগন মানে কি, পলিগন মানে হচ্ছে যে ট্রায়াঙ্গেল, স্কোয়ার, পেন্টাগন, হেক্সাগন, অক্টাগন, এরকম ধরনের। তো নর্মালি ড্যাশ স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে CH2CH2CH3 এরকম আছে। তো সেটাকেই যদি তুমি বন্ড লাইন দিয়ে লেখো, কোনো ব্যাপার নেই, ওই ধারগুলো জাংশনগুলো কার্বন আছে, আর মাঝখানে লাইন আছে, বন্ড লাইন, কার্বন কার্বন বন্ড এটা, আর এই মাথাগুলো হচ্ছে কার্বন, এটা এটা এটা, এগুলো হচ্ছে কার্বন। তো এইভাবে রিপ্রেজেন্ট আমরা করতে পারি। তো সাইক্লিক কম্পাউন্ড গুলোকেও রিপ্রেজেন্ট করবো, কোনো অসুবিধার কিছু নেই। বেনজিন, বেনজিন বলে যে কম্পাউন্ডটা, সেটা অ্যাকচুয়ালি এরকম CH 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 CH, এরকম, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। তো সেটাকেই যদি তুই বন্ড লাইনে লিখিস, ব্যাস সিম্পল, তুই এরকম লিখবি, কত তাড়াতাড়ি হয়ে যাবে। দেখ 1 2 3, দেখতেও সুন্দর, রিপ্রেজেন্ট করতেও সুবিধা, কার্বন হাইড্রোজেন অথবা লিখতেও হলো না, বন্ড দিয়ে তুই ওই একই কম্পাউন্ডকে দেখাতে পারলি। তাই বন্ড লাইন ফর্মুলা ইজ দ্য বেস্ট possible representation of the organic compound. Organic compound এর best possible representation হচ্ছে bond line formula. এবারে শুন, 3D তে একটা মলিকিউলের রিপ্রেজেন্টেশনটা আমরা কিভাবে করি, 3 ডাইমেনশন। 3 ডাইমেনশন নিয়ে আমি তোকে আলাদা করে স্টিরিওকেমিক্যাল অ্যাসপেক্ট আমি তোকে বলবো, কিন্তু আপাতত এখানে আমরা কিছু কথা বলছি, আমার কথাটা শোন।
বন্ড তিন রকমের থ্রি ডাইমেনশনের রিপ্রেজেন্টেশনের ব্যাপার থাকে। কি রকম না, সলিড লাইন থাকে, আর কি না ড্যাশড ওয়েলস ফর্মুলা। কিরকম আমি তোকে দেখাচ্ছি। এটা হচ্ছে কি না শুধু ড্যাশ, এই দুটো হচ্ছে শুধু ড্যাশ, এই যে এইটা এবং এইটা শুধু ড্যাশ। আর এটা মোটা মতো হয়ে গেছে, যেটা আমি অন্য কালিতে দেখাচ্ছি তোকে, রেড কালিতে দেখাচ্ছি, এই যে মোটা মতো যেটা, এটা শুধু মোটা হয়ে গেছে, এটাকে বলে সলিড ওয়েজ। আর এটা হচ্ছে কাটা কাটা রয়েছে, এই জায়গাটা দেখ কাটা কাটা, এরকম এরকম কাটা কাটা, এটাকে বলে ড্যাশ ওয়েজ। সেই জন্যে সলিড ওয়েজ, ড্যাশ ওয়েজ আর ড্যাশ, এই তিন রকমের বন্ড রিপ্রেজেন্ট করার জন্য। সেই রিপ্রেজেন্টেশনটা বোঝাবে কিভাবে, কোনটা কি ধরনের বন্ড বোঝাচ্ছে আমি তোকে দেখাচ্ছি ছবিতে, তুই ভালো করে দেখ। এই যে সলিড ওয়েজ মানে কি, মানে হচ্ছে তোর দিকে সামনের দিকে এগিয়ে এসছে, বন্ড ইজ প্রজেক্টেড আউট অফ পেপার, মানে পেপারের সামনের দিকে বেরিয়ে চলে এসছে। আর কাটা কাটা মানে পেপারের ভিতরের দিকে রয়েছে, তোর খাতার পাতায় সামনের দিকে উঠে এসছে, এরকম সামনের দিকে উঠে এসছে, আর একটা পিছনের দিকে রয়েছে। এই দুটো জিনিসকে বোঝায়। আমি যদি ছবিটা আরো ভালো করে তোকে দেখাই, তাহলে এটা যদি প্লেন অফ পেপার হয়, এটা যদি প্লেন অফ পেপার হয়, এটা যদি প্লেন হয়, তাহলে যে বন্ডটা উঠে আছে, পেপার থেকে উঠে আছে, বন্ড প্রজেক্টিং আউট অফ দ্য পেপার টুয়ার্ডস দ্য অবজারভার, যেটা উঠে আছে ওটাই হচ্ছে সলিড ওয়েজ। আর পিছনের দিকে যেটা রয়েছে, মানে খাতার পিছনের দিকে যেটা চলে গেছে, এটা হচ্ছে প্লেন, ওর ভিতরের দিকে যেটা ঢুকে রয়েছে এটাই হচ্ছে কি না কাটা কাটা, যেটা ব্রোকেন ওয়েজ বা ড্যাশড ওয়েজ যেটাকে বলে, সেটা হচ্ছে বিলো দ্য প্লেন। একটা কম্পাউন্ড এরকম ভাবে রয়েছে, তার সামনের দিকে একটা তোর দিকে এগিয়ে রয়েছে একটা, আর একটা তোর থেকে দূরে চলে যাচ্ছে, একটা দূরে চলে গেছে, একটা তোর সামনের দিকে এগিয়ে এসছে। জাস্ট এইটুকুই তুই মাথায় রাখবি, যে সলিড লাইনটা যেটা থাকবে কালো মতো, ওটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন, তোর দিকে, তুই এটাকে হাত দিতে পারবি, পাতার উপরে এরকম ভাবে হাত দিতে পারবি। আর আরেকটা হচ্ছে ব্রোকেন, যেটা পিছনের দিকে রয়েছে। কারণ আমাদের থ্রি ডাইমেনশনাল আসপেক্টটা জানার দরকার, থ্রিডিতে মলিকুলটাকে ভাবার দরকার যে কিরকম ভাবে রয়েছে অ্যাকচুয়ালি। মোটা ড্যাশটা যেটা আছে সেটা জাস্ট উল্টো দিকে, ভিতরের দিকে, যেন মিরার ইমেজ টাইপের ব্যাপার, ওর ভিতরের দিকে ওটা রয়েছে। এইভাবে কিন্তু কম্পাউন্ডকে রিপ্রেজেন্ট করতে হবে। আমাদের আছে কনফার্মার, কনফার্মেশন অ্যানালিসিস আছে, তখন তুই দেখতে পাবি আরো পরিষ্কার হয়ে যাবে। এটা খুবই সিম্পল ব্যাপার। তো আমরা এই সমস্ত কথা বলতে বলতে এগোচ্ছি। এবারে আমাদের কি না, এবারে আমাদের যেটা পড়তে হবে, জানতে হবে, সেটা হচ্ছে কি না অর্গানিক কম্পাউন্ড কত রকমের রয়েছে, ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড। কিন্তু তার বেসড কিসের উপরে বেস করে আমরা এই ক্লাসিফিকেশনটা করছি, সেটা একটা বড় ব্যাপার। প্রথমে আমি তোকে শেখাবো বেসড অন স্ট্রাকচার, স্ট্রাকচারের উপর বেস করে। তারপরে আমরা যাব বেসড অন ফাংশনাল গ্রুপ, বেসড অন স্ট্রাকচার, বেসড অন ফাংশনাল গ্রুপ। তো প্রথমেই আমি তোকে যেটা নিয়ে বক্তব্য রাখবো সেটা হচ্ছে বেসড অন স্ট্রাকচার, যে স্ট্রাকচারের উপরে বেস করে কত রকমের অর্গানিক কম্পাউন্ড হতে পারে। তোকে আমি একটা টেবিল দেখাচ্ছি, সেই টেবিলের প্রত্যেকটা পার্ট নিয়ে আমি আলোচনা করব, আমি আলাদা আলাদা করে সব কটা পার্ট নিয়ে আমি তোকে বলবো। টেবিলটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ডের স্ট্রাকচারের বেসিসে, মাইন্ড দ্যাট এটা কিন্তু স্ট্রাকচার বেসিসে ক্লাসিফিকেশন, এটা কিন্তু টোটাল ক্লাসিফিকেশন নয়, স্ট্রাকচারের উপরে বেস করে ক্লাসিফিকেশন। অর্গানিক কম্পাউন্ড তাকে অ্যাসাইক্লিক, সাইক্লিক, স্ট্রেট চেন, ব্রাঞ্চ চেন, হোমোসাইক্লিক, হেটেরোসাইক্লিক, অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক, বেঞ্জিনয়েড, নন বেঞ্জিনয়েড, অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক। তুই ভাবছিস যে এত কিছু রয়েছে, তো এসব কিভাবে পড়বো না পড়বো, আমি তো আছি, আমি তোকে প্রত্যেকটা জিনিস পাই টু পাই আমি তোকে বোঝাতে বোঝাতে যাব।
আমি ধরে ধরে সমস্ত জিনিসপত্রগুলোকে অ্যানালিসিস করি, দেখি, এবং সেই অনুযায়ী আমি তোকে পড়াবো। কোনো অসুবিধার কিচ্ছু হবে না। এরকম একটা সিঙ্গেল টপিকও দেখবি না বাদ পড়ছে। আগে যে চ্যাপ্টারগুলো পড়েছিস তো দেখেইছিস, যদি বইতে যদি খুঁজিস যে কি কি স্যার পড়িয়েছে আর বইতে কি কি আছে, তাহলে দেখিস, তাহলে দেখলেই তুই বুঝতে পারবি, আইডিয়াটা তোর ক্লিয়ার হয়ে যাবে যে আমি কতখানি বইয়ের সমস্ত জিনিসপত্র ধরে ধরে পড়াই। আমার কাছে 15টার মতো বই আছে, তো সব বইগুলো আমি রীতিমতো দেখি আর কি, সেই অনুযায়ী করি। তো এখানেও তার হবে। তো প্রথমেই অর্গানিক কম্পাউন্ডটাকে দুভাগে ভাগ করা হচ্ছে, অ্যাসাইক্লিক, সাইক্লিক। চল সে ব্যাপারটা দেখি যে অ্যাসাইক্লিক আর সাইক্লিক বলতে কি বোঝাচ্ছে। অ্যাসাইক্লিক আর সাইক্লিক বলতে যেটা বোঝাচ্ছে, সাইক্লিক, অ্যাসাইক্লিক মানে হচ্ছে ওপেন চেন, মানে সেখানে সাইক্লিক কোনো ব্যাপার নেই, মানে এরকম ধরনের ওপেন চেন, এরকম সোজা এরকম পরপর জুড়ে থাকতে পারে, এরকম ব্রাঞ্চে চলে আসতে পারে। হ্যাঁ, এগুলোকে বলে সবসময় কি, ওপেন চেন কম্পাউন্ড। সেই ওপেন চেন কম্পাউন্ড আবার স্ট্রেট চেন হতে পারে, ব্রাঞ্চ চেন হতে পারে। স্ট্রেট চেন মানে স্ট্রেট হবে না, এই যে স্ট্রেট চেন মানে যার কোনো ব্রাঞ্চ নেই। স্ট্রেট চেন মানে উইদাউট এনি ব্রাঞ্চ, তার কোনো ব্রাঞ্চ নেই। কিন্তু এটা আবার দেখ, সোজা যেতে যেতে এরকম কার্বন কার্বন এরকম কার্বন কার্বন গেছে যেতে যেতে, আবার এদিকে একটা বেরিয়ে গেছে, একে বলে ব্রাঞ্চ। ব্রাঞ্চ মানে সোজা যেতে, কিন্তু ব্রাঞ্চ কখনো ধারে হয় না, ধারে হয় না। এখান থেকে হয়তো একটা এই কার্বনটা সরিয়ে দিয়ে এরকম একটা কার্বন এখানে দিয়ে দিয়েছে, এটাকে তুই ব্রাঞ্চ বলবি না, একে ব্রাঞ্চ বলে না। ব্রাঞ্চ মানে হচ্ছে তার ডান দিকে বাঁ দিকে দুটো কার্বন আছে, মাঝখানের কোনো কার্বন থেকে কোনো কিছু আরেকটা বেরিয়েছে, তাকেই বলে ব্রাঞ্চ। তুই একটা এরকম রাস্তা গেছে, একটা রাস্তাটা এরকম বেঁকে গেছে, তাহলে তুই তাকে কি ব্রাঞ্চ বলবি না? এইটা এরকম গেছে, এরকম জায়গা থেকে এরকম বেরিয়েছে, ওদিকে গেছে এরকম জায়গা থেকে, একে বলবি তুই বাঁক, আর একে বলবি ব্রাঞ্চ। এই রাস্তাটার একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, তার মানে তার পরেও থাকতে হবে। তো কার্বন এরকম কার্বন কার্বন গেছে, একে বলে ব্রাঞ্চ। কিন্তু কার্বন এরকম 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 আছে, এই ধার থেকে একটা, এদিকে কিছু নেই, এদিকে হাইড্রোজেন আছে, কোনো কার্বন নেই, এরকম কালে ওকে ব্রাঞ্চ বলে না। ব্রাঞ্চ হচ্ছে সবসময় মাঝখানের কোনো, তার ডান দিকে বাঁ দিকে কার্বন আছে, চিরকাল এটা মনে রাখবি, এইটা সবসময় মনে রাখবি যে ব্রাঞ্চ মানে তার ডান দিক বাঁ দিক কার্বন থাকতে হবে। কারণ যেটাকে তুই বাঁকিয়ে লিখছিস ওটাকে কেউ সোজা করেও লিখে দিতে পারে, তখন আর ব্রাঞ্চ বলে মনে হবে না। কেউ হয়তো এরকম কার্বন 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 এরকম লিখেছে, তোর এটা মনে হচ্ছে ব্রাঞ্চ, সেই কম্পাউন্ডটাকে এইরকম ভাবে 3-5টা কার্বন আছে, এরকম কার্বন 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 এরকম করে লিখে দিল, তাহলে এটা সোজা হয়ে গেল, এরকম সোজা করে লিখে দিল। কারণ এখানে সোজা বাঁকার তো প্রশ্ন নেই, এখানে স্ট্রেট চেন মানে সোজা হবে এরকম কোনো ব্যাপার নেই, এখানে কোনো সোজা হবে এরকম কোনো ব্যাপার নেই। এটা কিন্তু সব সময়তেই এরকম ভাবে সোজা বাঁকার কোনো ব্যাপার নেই। ব্রাঞ্চ হতে গেলে ডান দিক বাঁ দিকে কার্বন থাকতে হবে, তার থেকে কিন্তু ব্রাঞ্চ বেরোতে হবে, তবেই সেটাকে আমি ব্রাঞ্চ বলবো, না হলে কিন্তু আমি ব্রাঞ্চ বলবো না। নিশ্চয়ই বুঝতে পেরেছিস? ওকে, এবারে কি না, এই যে স্ট্রেট চেন যেটা, সেখানে ডাবল বন্ড থাকতে পারে, সেখানে ট্রিপল বন্ড থাকতে পারে, সেখানে কোনো অ্যালকোহল ফাংশনাল গ্রুপ এসব থাকতে পারে, কিটোন গ্রুপ থাকতে পারে, এসব থাকতে পারে। কিন্তু তার মধ্যে যদি কোনো ব্রাঞ্চ না থাকে তাহলে সেটাকে স্ট্রেট চেনই বলা হবে। স্ট্রেট চেন মানে এইরকম নয় যে সোজা হতে হবে, ধর এরকম ধরনের কার্বন এরকম কার্বন এরকম এরকম দিয়ে এরকম কার্বন এরকম গেছে, এর সাথে ওইচ আছে, এরকম ভাবে কেউ লিখেছে, তবুও কিন্তু এটা স্ট্রেট চেনই বোঝাবে, বাঁকা যদিও, কিন্তু ব্রাঞ্চ না থাকলেই সেটা স্ট্রেট চেন, ব্রাঞ্চ না থাকলে সেটা স্ট্রেট চেন। স্ট্রেট নিড নট মিন যে সোজা, স্ট্রেট মানে সোজা নয়। এ কম্পাউন্ড উইদাউট এনি ব্রাঞ্চ, স্ট্রেট চেন মানে উইদাউট এনি ব্রাঞ্চ,
উইদাউট এনি ব্রাঞ্চ তাকেই বলে স্ট্রেট চেন। স্ট্রেট চেন মানে বুঝতে ভুল করতে পারিস যে স্ট্রেট মানে বলছে যে সোজা চেন হবে, এখানে সোজা বাঁকার কোনো ব্যাপার নেই। এখন আমি তোকে স্ট্রাকচার দেখাচ্ছি না, এটা স্ট্রাকচার মিন করছে না। এখানে তো তাহলে বন্ড অ্যাঙ্গেল সব 90 ডিগ্রি দেখাতে পারে, এসব আমি বলছি না। এখানে স্ট্রাকচার দেখানো হচ্ছে না, শুধুমাত্র কম্পাউন্ডকে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে বন্ড দিয়ে কিভাবে দেখানো হবে। স্ট্রাকচার পরের ব্যাপার, অনেক জটিল ব্যাপার। স্ট্রাকচারের নিয়ে আমি এখন কথাই বলছি না, যে এইটা কেমন ভাবে থাকে সেটা আমি বলছি না, সেখানে অনেক কিছু ব্যাপার চলে আসবে। তো এটা গেল যে অ্যাসাইক্লিক কম্পাউন্ড গুলো কিরকম ভাবে হয়। এবারে চলে আসছি আমরা সাইক্লিক। অ্যাসাইক্লিক একটা সাইক্লিক মানে কি, সেটা ক্লোজড, তার টার্মিনাল এন্ড গুলো কার্বন কার্বন কার্বন, এটা হচ্ছে ওপেন চেন। কার্বন কার্বন কার্বন, এটা হচ্ছে ক্লোজ, এটাকে বলে অ্যাসাইক্লিক। আর এটাকে বলে অ্যাসাইক্লিক, আর এটাকে বলে সাইক্লিক। এগুলো কিরকম আছে দেখ, জোড়া আছে রিং, তার মাঝখানে অন্য কোনো অ্যাটম থাকতে পারে। এই যে রিং টাইপের হয়েছে, দেখলেই তুই বুঝতে পারবি রিং টাইপের হয়েছে। এগুলোকে কি বলে, এগুলোকে বলে সাইক্লিক। সাইক্লিক এরকম ধরনের কম্পাউন্ড হতে পারে। তো তাহলে প্রথম যে ক্লাসিফিকেশনটা সেটা হচ্ছে যে অর্গানিক কম্পাউন্ডকে সাইক্লিক অ্যাসাইক্লিক এরকম দুটো ভাগে ভাগ করা যায়। সাইক্লিক অ্যাসাইক্লিক দুটো ভাগে ভাগ করা যায়। হলো, সাইক্লিক অ্যাসাইক্লিক দুটো ভাগে ভাগ করলাম। এখানেও আর একটা সাইক্লোহেক্সেন, সেখানেও দেখ সাইক্লিক আছে, কার্বন হাইড্রোজেন দিয়ে সব ভাগ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছিস তুই যে প্রত্যেকটা কম্পাউন্ডকে কিন্তু আমরা এখানেও সেটা রয়েছে যে সব কার্বন 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 সব জুড়ে রয়েছে, হাইড্রোজেন আছে, এরকম রিং, ক্লোজ রিং হয়ে গেছে, ক্লোজ রিং। এরকম যদি হয় তাহলে তাকে বলে সাইক্লিক। এগুলোকে সবই হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড। ব্যাস, ইজি গোয়িং। আমি ধীরে ধীরে যাচ্ছি। এবারে কি না, যেগুলো সাইক্লিক তার মধ্যে আবার দুটো ভাগ আছে, হেটেরোসাইক্লিক হোমোসাইক্লিক। সাইক্লিকের মধ্যে দেখ সাইক্লিক ওপেন চেন, সেটা তো একটা বললাম। এবারে সাইক্লিক তার মধ্যে আবার হেটেরোসাইক্লিক হোমোসাইক্লিক। দেখ হোমোসাইক্লিক মানে কি, শুধুমাত্র সেখানে রিং এর মধ্যে শুধু কার্বন অ্যাটম গুলোই থাকবে, রিং যাদের সাথে জয়েন্ট হবে সেখানে শুধু কার্বন অ্যাটম দিয়েই পরপর জয়েন্ট হবে, এটা হচ্ছে হোমোসাইক্লিক। সে একটা রিং থাকতে পারে, দুটো রিং থাকতে পারে, কোনো অসুবিধার কিছু নেই, মোর দ্যান ওয়ান রিংও থাকতে পারে, কিন্তু একই রকমের। কিন্তু হেটেরোসাইক্লিক মানে কি, রিংয়ে কিন্তু কার্বন 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 আছে, আবার তার সাথে আর একটা কি আছে, অন্য আদার অ্যাটম রয়েছে, আদার অ্যাটম। এগুলোকে বলে কি, হেটেরোসাইক্লিক। আগেরটা কিরকম দেখছিলিস, সাইক্লিক, কিন্তু কার্বন 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 কার্বন, এগুলো কার্বন দিয়েই জুড়ে রয়েছে, এটা হচ্ছে হোমোসাইক্লিক। কিন্তু হেটেরোসাইক্লিক অক্সিজেন আছে, এখানে নাইট্রোজেন আছে, এখানে সালফার আছে। তো আদার অ্যাটম মানে কার্বন বাদে যদি কোনো অন্য অ্যাটম থাকে, অন্য অ্যাটম যদি রিং এর কোনো একটা পজিশনকে অকুপাই করে, তখন তাকে বলে হেটেরোসাইক্লিক। অন্য অ্যাটম যদি রিং এর কোনো পজিশনকে অকুপাই করে তাকে বলে হেটেরোসাইক্লিক, তার নাম হচ্ছে হেটেরোসাইক্লিক। তো এখানে যেরকম থায়োফিন, এগুলোর নাম আছে, থায়োফিন, ফুরান, পিরিডিন, এগুলো হচ্ছে সবই হেটেরোসাইক্লিক কম্পাউন্ডের মধ্যে পড়ে। হলো, গেল হেটেরোসাইক্লিক এদেরকে বলে। আচ্ছা, এরপর হেটেরোসাইক্লিক আর হোমোসাইক্লিক। হোমোসাইক্লিক আবার দু রকমের, হোমোসাইক্লিক আবার দুটো টাইপ। এই দেখ হোমোসাইক্লিক, তার আবার এই একটা টাইপ, এই একটা টাইপ, এটাকে বলে অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক। এবারে কিরকম অ্যালিসাইক্লিক, কিরকম অ্যালিসাইক্লিক হচ্ছে সাইক্লিক, কিন্তু তার মধ্যে নো মাল্টিপল বন্ড, তার মধ্যে কিন্তু ভিতরে কোনো ডাবল বন্ড ফাবল বন্ড কিছু নেই,
কোনো মাল্টিপল বন্ডই নেই তার ভিতরে। অ্যালিসাইক্লিক মানে সাইক্লিক হবে, কিন্তু কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড এইসব কিছু থাকবে না ভিতরে, কোনো রিং এর মধ্যে ভিতরে ডাবল বন্ড বা এইসব কিছু থাকবে না, তখন তাকে সেটা হবে অ্যালিসাইক্লিক। কোনো আনস্যাচুরেশন থাকবে না, মাল্টিপল বন্ডকে বলে আনস্যাচুরেশন, ডাবল বন্ড ট্রিপল বন্ড এগুলো। কিন্তু 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 যদি অ্যারোমেটিক হয় তাহলে এই যে গোল করে দেয়া রয়েছে মানে এগুলো হচ্ছে কি আনস্যাচুরেশন, মানে ডাবল বন্ড রয়েছে। এই যে রিং তার ভিতরে এরকম ডাবল বন্ড রয়েছে, রিং সিস্টেম প্লাস ভিতরে আনস্যাচুরেশনও রয়েছে, অ্যাটলিস্ট একটা দুটো এরকম ডাবল বন্ড রয়েছে, একটা আছে অ্যাটলিস্ট, আনস্যাচুরেশন কোনো না কোনো রয়েছে। তো এছাড়াও আরো কন্ডিশন রয়েছে, কিন্তু আনস্যাচুরেশনটা থাকাটা অবশ্যই একটা প্রাইমারি কন্ডিশন। এছাড়াও কি কন্ডিশন রয়েছে আমি নিশ্চয়ই তোকে পড়াবো, আমি বলবো অ্যারোমেটিক হওয়ার জন্য কি কি কন্ডিশন, কিন্তু এটা একটা প্রাইমারি কন্ডিশন অ্যারোমেটিক কম্পাউন্ডসের, যে ভিতরে কোনো আনস্যাচুরেশন প্রেজেন্ট থাকবে, যেগুলো এখানে গোল গোল করে দেখানো হচ্ছে। কেন গোল করে দেখানো হচ্ছে তাও আমি তোকে বলবো, কিন্তু আমি জাস্ট ডিফাইন করছি, আমি জাস্ট কয়েকটা জিনিস বলছি বলে বললাম। তো অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক, তাহলে হোমোসাইক্লিকের মধ্যে চলে আসছে অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক। এবারে দেখ, এরপরে দেখ এই যে অ্যারোমেটিক সেটার আবার দুটো ভাগ আছে, বেঞ্জিনয়েড নন বেঞ্জিনয়েড, মানে বেঞ্জিন রিং আছে নাকি বেঞ্জিন রিং ছাড়া অন্য কোনো রিং আছে। প্রথমে দেখ যে এগুলো হচ্ছে বেঞ্জিন রিং, মানে এরকম সাইক্লো হেক্সাগোনাল রিং, এরকম ছটা দেয়া যে রিং, সে একটাও থাকতে পারে দুটোও থাকতে পারে, এরকম ন্যাপথালিন ফেনল টলুইন এগুলো সবই হচ্ছে বেঞ্জিনয়েড রিং। এগুলো বেঞ্জিন দিয়ে তৈরি, তার সাথে অন্য গ্রুপ থাকতে পারে। কিন্তু নন বেঞ্জিনয়েড হতে পারে, নন বেঞ্জিনয়েড যেরকম ধর এটা কিন্তু রিং সিস্টেম আছে, ডাবল বন্ডও আছে, আনস্যাচুরেশনে রয়েছে, কিন্তু বেঞ্জিন রিং ইজ নট প্রেজেন্ট, তখন এটা নন বেঞ্জিনয়েড রিং হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল নন বেঞ্জিনয়েড রিং। ট্রোপোলোন এই কম্পাউন্ডটার নাম, নন বেঞ্জিনয়েড রিং এর মধ্যে পড়ছে। হলো, এইবার দেখ যে এটা একটা স্পেশাল ক্যাটেগরি, এটা একটা স্পেশাল ক্যাটেগরি। হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক গুলো কি হয় না হোমোসাইক্লিক হয় সাধারণত, কিন্তু এটাতে দেখা যাচ্ছে হেটেরোসাইক্লিক, মানে হেটেরো অ্যাটম রয়েছে, অ্যাট দ্য সেম টাইম কি আছে ভিতরে আবার ডাবল বন্ড এইসব রয়েছে। তার মানে এটা অ্যারোমেটিক আবার হেটেরোসাইক্লিক এমনটাও হতে পারে। স্পেশাল কেস সেটা নিয়ে আমি বললাম যে অ্যারোমেটিক হেটেরোসাইক্লিক কম্পাউন্ড বলে বা হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড বলে, এরকম স্পেশাল কিছু কেস হতে পারে যেটা বিশেষ টাইপের কম্পাউন্ড, যেগুলো পিরিডিন থায়োফিন ফিউরান এগুলোকে বলছিলাম। তো এবার দেখ যে আমরা এতক্ষণ ধরে তোকে কি বললাম না, কত রকম টাইপের অর্গানিক কম্পাউন্ড আছে। তোকে যদি আগের যে ডায়াগ্রামটা দেখিয়েছিলাম সেটা যদি তুই আরেকবার দেখিস, তাহলে তুই সেখান থেকে বুঝতে পারবি যে আমরা পরপর সব পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছি। এই যে অ্যাসাইক্লিক, তার মধ্যে স্ট্রেট চেন ব্রাঞ্চ চেন বলেছি, সাইক্লিক, হোমোসাইক্লিক, হেটেরোসাইক্লিক, আবার হোমোসাইক্লিকের মধ্যে অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক, অ্যারোমেটিকের মধ্যে বেঞ্জিনয়েড নন বেঞ্জিনয়েড, আবার হেটেরোসাইক্লিক, অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক, হেটেরোসাইক্লিক, অ্যারোমেটিক হতে পারে। হেটেরোসাইক্লিকের মধ্যে আবার যদি কোনো ডাবল বন্ড ফর্ম না থাকে তাহলে অ্যালিসাইক্লিক হতে পারে। তো এগুলো এত রকম টাইপেরই হতে পারে, যেগুলো আমি পরপর এক্সাম্পল দিয়ে গেছি এবং বলেছি, তুই দেখবি, দেখলেই বুঝতে পারবি। আমি পিডিএফ পাঠিয়ে দেবো, সেগুলো তুই পড়বি, দেখবি ভালো লাগবে। এবার আমি চলে আসছি মানে একটা খুব দরকারি জিনিস, যেটা অনেক স্টুডেন্টই বুঝতে পারে না, বোঝে না, পড়েও না, সেটা আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, শোন ভালো করে। টাইপস অফ কার্বন অ্যাটম, কত রকম টাইপের কার্বন অ্যাটম অর্গানিক কম্পাউন্ডস এর মধ্যে থাকতে পারে। টাইপস অফ কার্বন অ্যাটম, সেখানে
চার রকম টাইপের কার্বন অ্যাটম রয়েছে। একটা হচ্ছে প্রাইমারি বা 1 ডিগ্রি, সেকেন্ডারি বা 2 ডিগ্রি, টার্সিয়ারি বা 3 ডিগ্রি, কোয়াটারনারি বা 4 ডিগ্রি। এই 4 টাইপস অফ কার্বন অ্যাটম প্রেজেন্ট থাকতে পারে কোনো কার্বন কম্পাউন্ডস এর মধ্যে, অর্গানিক কম্পাউন্ডস এর মধ্যে 4 রকমের কার্বন অ্যাটম থাকতে পারে। ভালো করে জেনে নে, ভালো করে বুঝে নে, কারণ এগুলো সব সময় লাগবে। যখন আমরা পড়তে যাব, যা কিছু পড়তে যাব, রিয়াকশন সব জায়গাতেই লাগবে। তো এই প্রাইমারি কার্বন অ্যাটম প্রথমে কোনগুলোকে বলে? প্রাইমারি কার্বন অ্যাটম কাকে বলে? না, প্রাইমারি কার্বন অ্যাটম হচ্ছে কি না, যাতে 3টে হাইড্রোজেন অবশ্যই থাকবে। কথাটা বোঝার চেষ্টা কর। 3টে হাইড্রোজেন তার মধ্যে থাকবেই থাকবে, একটা, দুটো, তিনটে। বাকি একটা অন্য কিছু গ্রুপ থাকতে পারে। এই কার্বন একটা, দুটো, তিনটে হাইড্রোজেন, বাকি একটা পজিশন অন্য কোনো গ্রুপ থাকতে পারে। হাইড্রোজেন নেই, অন্য কোনো গ্রুপ যদি থাকে তাহলে সেই কার্বনগুলোকে বলে প্রাইমারি কার্বন। যেরকম এখানে দুটো যে কার্বন আছে, গ্রিন কালারের দুটো করা কার্বন, এই কার্বনগুলো কিন্তু প্রাইমারি কার্বন। বুঝতে পেরেছিস? এগুলোকে বলে প্রাইমারি কার্বন। এবারে চলে আসে সেকেন্ডারি কার্বন। সেকেন্ডারি হচ্ছে কি না, তাতে দুটো হাইড্রোজেন থাকবে। এই দেখ, দুটো হাইড্রোজেন আছে। কার্বনের তো 4টে ভ্যালেন্সি, তো গ্রুপ মানে হচ্ছে যে সেটা, এটা যদি 3টে হাইড্রোজেন থাকে তখন তাকে প্রাইমারি বলে। এবারে আরো একটা হাইড্রোজেন তুই বাদ দিয়ে দিলি, তো দুটো আলাদা গ্রুপ আছে। এখানে একটা গ্রুপ আছে, এদিকে একটা গ্রুপ আছে, কিন্তু ওর সাথে হাইড্রোজেন কটা আছে? দুটো। তাহলে একে বলে কি? সেকেন্ডারি কার্বন। সেকেন্ডারি বা 2 ডিগ্রি বলে। ওকে, দুটো হাইড্রোজেন আছে। এবারে ঠিক একই রকম ভাবে এবার দেখ, একটা হাইড্রোজেন আছে কার্বনের সাথে, কেবলমাত্র একটা হাইড্রোজেন আছে, বাকি সব অন্য গ্রুপ আছে, কোনো হাইড্রোজেন প্রেজেন্ট নেই। এসব অন্য কোনো গ্রুপ থাকতে পারে। একে বলে কি? টার্সিয়ারি কার্বন অ্যাটম। অন্য কোনো গ্রুপ আছে, একটা মাত্র হাইড্রোজেন আছে, তাকে বলে টার্সিয়ারি বা 3 ডিগ্রি। আর কোয়াটারনারি বা 4 ডিগ্রি হচ্ছে কি না, সেখানে কিন্তু কোনো হাইড্রোজেনই প্রেজেন্ট নেই। তার সাথে কিন্তু কোনো হাইড্রোজেনই যদি প্রেজেন্ট না থাকে, সবগুলো অন্য কোনো গ্রুপ আছে, অন্য কোনো অ্যালকাইল গ্রুপ আছে, তাহলে তাকে বলে কোয়াটারনারি কার্বন অ্যাটম বা 4 ডিগ্রি কার্বন অ্যাটম। এখানে যে কার্বনটা গ্রিন কালারের অ্যারো দেয়া রয়েছে, ওটা হচ্ছে কোয়াটারনারি, ওটা গেল কোয়াটারনারি। তেভাবে কার্বন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি আইডেন্টিফাই করা যায়। কোনো অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞাসা করে নে। কোনো যদি জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করা যেতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। এবারে দেখ যে আমি তোকে বলবো টাইপস অফ কার্বন চেন। দেখ আরো একটা, এগুলো জানলে কিন্তু নোমেনক্লেচার সুবিধা হবে। নোমেনক্লেচারের মধ্যে তোর অসুবিধা যেগুলো হয় সেই অসুবিধাগুলো কিন্তু চলে যাবে। টাইপস অফ কার্বন চেন কিরকম ব্যাপারটা দেখ। টাইপস অফ কার্বন চেন বলতে কি বোঝায় আমি তোকে দেখাচ্ছি। স্যার, হ্যাঁ স্যার আগেরটা একবার রিপিট করবেন? কোয়াটারনারি। কোয়াটারনারি হচ্ছে কি না, 4টেই কোনো অ্যালকাইল গ্রুপ থাকবে। অ্যালকাইল গ্রুপ, কোনো হাইড্রোজেন থাকবে না, ওই কার্বনটার সাথে কোনো হাইড্রোজেন থাকবে না, এবং 4টে অ্যালকাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউটেড হবে। এরকম তুই লিখতে পারিস যে এরকম, এখানে CH3, এখানে CH3, এখানে CH3, এখানে CH3। আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধর বোর্ডে যাই, ধর এরকম একটা
আচ্ছা, এখানে প্রাইমারি মানে তিনটে হাইড্রোজেন থাকবে, সেগুলো হচ্ছে প্রাইমারি। প্রাইমারি কোনটা না, এইটা 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 আর এইটা, এই কটা কার্বন হচ্ছে প্রাইমারি। এবার দেখ সেকেন্ডারি, আমি হয়তো গ্রিন কালার যায়, সেকেন্ডারি শুধু এইটা। এবারে ধর টারশিয়ারি, টারশিয়ারি এটা ধর আমি এই কালারটা দিয়ে দিলাম, টারশিয়ারি হচ্ছে এইটা, এটা হচ্ছে টারশিয়ারি। এবারে আমি এই ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে কোয়াটারনারি। তাহলে এখানে তুই 1 ডিগ্রি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা 1 ডিগ্রি পেলি, এটা 2 ডিগ্রি পেলি, এটা 3 ডিগ্রি পেলি, এটা 4 ডিগ্রি পেলি। 1 ডিগ্রি মানে প্রাইমারি, 2 ডিগ্রি মানে সেকেন্ডারি, 3 ডিগ্রি মানে টারশিয়ারি, 4 ডিগ্রি মানে কোয়াটারনারি। বুঝতে পেরেছিস? স্যার বুঝেছি। এবার আমি যেটা বলছিলাম যে টাইপস অফ কার্বন চেন, কার্বন চেনের টাইপ, এটা কি রকম না, যদি অ্যালকেনের মধ্যে কন্টিনিউয়াস কার্বন চেন থাকে তাকে বলে স্ট্রেট চেন বা নর্মাল চেন, মানে কোনো ব্রাঞ্চ নেই, নো ব্রাঞ্চ। যেরকম কার্বন একটা আছে, দুটো আছে, তিনটে আছে, চারটে আছে, পাঁচটা আছে, এর নাম পেন্টেন, কিন্তু এন লেখা থাকে, মানে এন মানে হচ্ছে নরমাল পেন্টেন, মানে হচ্ছে নর্মাল, এন পেন্টেন মানে নর্মাল পেন্টেন। এবারে যদি একটা ব্রাঞ্চ থাকে, একটা কার্বন থেকে একটা ব্রাঞ্চ বেরিয়েছে, the alkane containing one or more branches attached to the continuous chain are called branch chain alkane. একটা বা দুটো বা যা খুশি ব্রাঞ্চ থাকতে পারে, তাদেরকে বলে ব্রাঞ্চ চেন অ্যালকেন। কিন্তু কোন একটা কার্বন থেকে যদি একটাই মাত্র ব্রাঞ্চ বেরোয়, তাহলে তাকে কি বলে, আইসো। তাকে বলে আইসো, মানে একটাই মাত্র ব্রাঞ্চ বেরোতে হবে, একটা কার্বন থেকে একটাই ব্রাঞ্চ বেরোতে হবে, তাহলে তাকে বলে আইসো, সেই কম্পাউন্ডটাকে বলে আইসো। এটা হচ্ছে আইসো, পাঁচটা কার্বন আছে যেহেতু পেন্টেন, কিন্তু এর নাম আইসো পেন্টেন। আইসো কথাটা ওই কারণে দেওয়া রয়েছে যে একটাই মাত্র যদি ব্রাঞ্চ থাকে তখন তাকে বলে আইসো। এবারে কি, যেরকম ধর এই কম্পাউন্ডটা, এখানে কিন্তু দেখ one methyl group is present second at second or second last carbon atom, এখানে আছে বা এদিকে আছে, যেখানে খুশি থাকতে পারে, তো একে বলে আইসো অ্যালকেন। এই যে একটা করে ব্রাঞ্চ আছে, এটা এটা একটা ব্রাঞ্চ আছে, একটা কার্বন থেকে একটাই ব্রাঞ্চ বেরিয়েছে, তখন তাকে বলে কি, আইসো অ্যালকেন। এবারে শোন যে এরকম ধর এখানে একটা, দুটো, তিনটে, চারটে কার্বন আছে, কিন্তু একটা ব্রাঞ্চ আছে, তাহলে আইসো বিউটেন। দেখ একটা, দুটো, তিনটে, চারটে, টোটাল পাঁচটা কার্বন রয়েছে, কিন্তু এই একটা ব্রাঞ্চ আছে, তাহলে এর নাম আইসো পেন্টেন। টোটাল কতগুলো কার্বন আছে সেই অনুযায়ী এখানে নাম হবে। বিউটেন টোটাল কতগুলো কার্বন আছে, একটা, দুটো, তিনটে, চারটে, এটা হচ্ছে আইসো বিউটেন। আইসো টার্মটা এসছে একটা ব্রাঞ্চের জন্য, আইসো কথাটা এসছে। এবারে দেখ নিও, নিও, নিও মানে কি না, টু মিথাইল গ্রুপ और যে কোনো অ্যালকাইল গ্রুপ, মিথাইল और মিথাইল বলবো না, অ্যালকাইল বলবো, অ্যালকাইল গ্রুপ আর প্রেজেন্ট at second or second last carbon atom of the normal alkane, যে নর্মাল অ্যালকেনের সেকেন্ড কার্বনে হতে পারে বা অন্য জায়গায় কার্বনে হতে পারে, ধারে হবে না, ধারে হবে না, ধারের আগে, কিন্তু একই কার্বন থেকে কি হবে না, দুটো দুটো অ্যালকাইল গ্রুপ, দুটো অ্যালকাইল চেন থাকতে হবে, তাকেই বলা হবে নিও, নিও অ্যালকেন। যে একই কার্বন থেকে দুটো
ব্রাঞ্চ বেরোতে হবে। একটা কার্বন থেকে এই ধর কার্বন 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 কার্বন, এটা হচ্ছে এন, কার্বন কার্বন কার্বন, এই একটা এদিকে কার্বন, একটা ব্রাঞ্চ বের করেছিস, তাহলে হচ্ছে আইসো। কার্বন 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 এরকম এরকম বের করে দিয়েছিস, দুদিকেই বের করে দিয়েছিস, তখন হয়ে যাবে কি, তখন হয়ে যাবে নিও। কথা বুঝেছিস না বুঝিসনি? স্যার আইসোটা আরেকবার বোঝেন না। আইসো মানে হচ্ছে একটাই মাত্র ব্রাঞ্চ থাকবে, একটা কার্বন থেকে একটাই মাত্র ব্রাঞ্চ থাকবে, এরকম 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 গেছে, এখানে একটা আছে বা এখানে একটা রয়েছে, কিন্তু একটা কার্বন থেকে একটাই মাত্র ব্রাঞ্চ থাকবে, একটা কার্বনের দুদিক দিয়ে বেরোবে না। কার্বনের ম্যাক্সিমাম দুটো ব্রাঞ্চ হতে পারে, কারণ কার্বনের দুদিকে 4 ভ্যালেন্সি, তো এরকম দুদিকে স্যাটিসফাই হয়ে গেল। তাহলে এখানে একটা কার্বন আছে, কিন্তু এখানে আর এদিকে হাইড্রোজেন আছে, তাহলে এটা একটা ব্রাঞ্চ। তো এরকম একটা ব্রাঞ্চ থাকলে তাকে বলে আইসো। আর এরকম যদি হয়, এরকম 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 গেছে, এদিকেও একটা ব্রাঞ্চ আবার এই দিকেও একটা ব্রাঞ্চ, দুদিকেই আছে ব্রাঞ্চ, তখন সেটা হয়ে যাবে নিও, তাকে বলা হবে নিও। বুঝেছিস না বুঝিসনি? হ্যাঁ স্যার বুঝেছি। এই একটা ফার্স্ট কার্বন এরটা কি বললি এটা? হ্যাঁ, আইসোর ওপরে সেটা আছে, আইসোর উপরে। ওটা স্ট্রেট চেন শুধু। হ্যাঁ, আইসোর স্ট্রেট চেঞ্জ, এটা স্যার নর্মাল, সেটা তো আগেই বলেছি, হ্যাঁ ওটা তো আরো সোজা, এটা তো প্রথমেই বলেছি। এই যে কন্টিনিউয়াস চেন তাকে বলে নর্মাল, কোনো ব্রাঞ্চ নেই তখন তাকে নর্মাল বলে, এন। আর একটা ব্রাঞ্চ থাকলে তাকে বলে আইসো, দুটো ব্রাঞ্চ থাকলে তাকে বলে নিও। এই যেরকম এটা নিও, এই কার্বন আছে, এটাতে এদিকেও ব্রাঞ্চ আছে একটা, আবার এদিকেও আছে, এই কার্বনটা দেখ, এটা হচ্ছে নিও, এদিকেও আছে এদিকেও আছে, এগুলো হচ্ছে নিও। একই কার্বন থেকে দুটো থাকতে হবে ব্রাঞ্চ, দুটো আলাদা কার্বন থেকে দুটো ব্রাঞ্চ থাকলে হবে না, সেটা আইসোই বোঝাবে। একই কার্বন থেকে যদি দুটো ব্রাঞ্চ থাকে তখন সেটা নিও বোঝাবে। এবার হচ্ছে আরেকটা জিনিস বলে দিই, অ্যালকাইল গ্রুপস। তো অ্যালকাইল, অ্যালকেন থেকে ধর মিথেন, তার থেকে যখন একটা হাইড্রোজেন বাদ যায় তখন সেটা হয়ে যায় অ্যালকাইল গ্রুপ, মানে মিথাইল। ধর মিথেন থেকে যখন একটা হাইড্রোজেন বাদ গেল তখন সেটা হলো মিথাইল, এরকম হয়। তো সেই অ্যালকাইল গ্রুপ সেটা কত রকমের হতে পারে আমি তোকে দেখিয়ে দিই। দেখ, এটা অ্যালকেন মাইনাস হাইড্রোজেন যেটা হবে তাকে বলে অ্যালকাইল গ্রুপ। দ্য গ্রুপ অবটেন বাই রিমুভাল অফ ওয়ান হাইড্রোজেন অ্যাটম ফ্রম করসপন্ডিং অ্যালকেন ইজ কল্ড অ্যালকাইল গ্রুপ। একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে যেটা হয় তাকেই বলে অ্যালকাইল গ্রুপ। যেমন ধর মিথেন, তার থেকে মিথেন হচ্ছে CH4, পায়ের কাছে হবে, এটা উঠে গেছে, যাকে এটা CH3। তো মিথেন থেকে যখন একটা হাইড্রোজেন মাইনাস করছিস যেটা হচ্ছে মিথাইল। আবার ইথেন CH3 তার থেকে যখন একটা হাইড্রোজেন মাইনাস করছিস তখন CH3CH2 হয়ে গেল, একটা করে হাইড্রোজেন কমে গেল, তখন তাকে বলে কি ইথাইল, একে বলে অ্যালকাইল গ্রুপ। অ্যালকেন থেকে হাইড্রোজেন বাদ দিলে যেটা হয় তাকে বলে অ্যালকাইল গ্রুপ। এবারে দেখ, আমি তোকে দেখাচ্ছি, একটা জিনিস বোঝার চেষ্টা কর। অল এন আইসোনিও অ্যালকাইল গ্রুপস আর প্রাইমারি এক্সেপ্ট আইসোপ্রোপাইল হুইচ ইজ সেকেন্ডারি। এন আইসোনিও, তাতে যে অ্যালকাইল গ্রুপ থাকে সেটা হচ্ছে প্রাইমারি, কিন্তু আইসোপ্রোপাইল সেটা কিন্তু এক্সেপ্ট আইসোপ্রোপাইল, আইসোপ্রোপাইলে যে যেটা সেটা কিন্তু সেকেন্ডারি। কেন আমি তোকে বলছি, আমার কথাটা ভালো করে শোন তুই। সেটা হচ্ছে যে আইসো বা নিও যখন থাকে অ্যালকেন, তাকে যদি আইসো বা নিও অ্যালকাইল করতে চাস, কথাটা ভালো করে শোন, এগুলো বুঝতে হয় ভালো করে, না বুঝলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। একটা আইসো অ্যালকেন আছে,
তার থেকে তুই আইসো অ্যালকাইল গ্রুপ করবি, বা নিও অ্যালকেন আছে নিও অ্যালকাইল গ্রুপ করবি। সেটা যদি তুই করতে চাস তাহলে যেন আইসো বা নিও যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারের কোনো পরিবর্তন না হয়, মানে তার যে পেটেন্ট যে স্ট্রাকচারটা যেরকম নিওটা যে দেখতে হয়, আইসোটা যেরকম দেখতে হয়, সেটা যেন কোনো পরিবর্তন না হয়। মানে কিরকম না, আমি তোকে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দেখ এখানে এক্সাম্পল রেখেছি। ধর এটা হচ্ছে এন অ্যালকাইল গ্রুপ, এন অ্যালকাইল। এন অ্যালকাইল কেন? এর কোনো ব্রাঞ্চ নেই। তুই যখন এর থেকে হাইড্রোজেনটা সরাবি তখন কোথা থেকে সরাতে হবে? তুই মাঝখান থেকে হাইড্রোজেনটা সরাতে পারবি না। এন অ্যালকাইল গ্রুপ হবে, তোকে এমন ভাবে সরাতে হবে যাতে করে ওই আনব্রাঞ্চ যে সিস্টেমটা সেটাই বজায় থাকে। আমার কথাটা ভালো করে তুই শোন। এন অ্যালকাইল মানে কি? এন অ্যালকাইল মানে হচ্ছে তার মধ্যে কোনো ব্রাঞ্চ নেই, এই যে এন। তাহলে তুই মাঝখান থেকে যদি হাইড্রোজেন সরাস তাহলে কিন্তু একটা ব্রাঞ্চ টাইপের চলে আসবে, সেটা করা যাবে না। তুই এমন ভাবে হাইড্রোজেনটা সরাতে হবে, এন প্রোপাইল তখনই হবে যখন কি না তার যে অরিজিনাল যে কোনো ব্রাঞ্চ ছিল না সেই বিষয়টাই যেন গ্রুপটার মধ্যেও থাকে, অ্যালকাইল গ্রুপটার মধ্যে। আবার দেখ এন বিউটেন, তো তাহলে এখানে 1 ডিগ্রি, এই ধারে প্রাইমারি কার্বন আছে, এখানেও প্রাইমারি কার্বন আছে। তুই যখন হাইড্রোজেনটা সরাবি তখন তোকে ধার থেকেই সরাতে হবে, মাঝখান থেকে সরালে ব্রাঞ্চ চলে আসবে, তখন আর এন অ্যালকাইল ব্যাপারটা আর থাকবে না। এন অ্যালকাইল ব্যাপারটাকে ইনট্যাক্ট রাখতে হবে তোকে। ওর যে ব্রাঞ্চ আগে ছিল না, অ্যালকাইল গ্রুপও যখন হবে তখনও ব্রাঞ্চটা থাকবে না। কিন্তু আইসো ধর করলি, আইসো ধর করলি, ধর আইসো, এটা ধর আইসো, আইসো অ্যালকাইল। এবার আইসো অ্যালকাইল কিরকম না, আইসো অ্যালকাইল হচ্ছে যে তোর তাতে একটা ব্রাঞ্চ ছিল, এই দেখ এটা এখানে একটা ব্রাঞ্চ ছিল। তুই যখন এখান থেকে হাইড্রোজেন সরাবি তখন কিন্তু সেখান থেকে হাইড্রোজেন সরালে হবে না, এমন জায়গা থেকে তোকে হাইড্রোজেন সরাতে হবে যে ওই আবার সেই আগের মতোই একটাই ব্রাঞ্চ ওরকম থাকে। এবং আইসো বিউটাইল যে গ্রুপটা হলো সেই গ্রুপটায় কিন্তু আগের মতোই একটা ব্রাঞ্চ আগের মতোই থাকছে। সেখান থেকে তুই হাইড্রোজেন সরালে সেটা আইসো অ্যালকাইল গ্রুপ হবে না। আইসো অ্যালকাইল করতে গেলে আইসো অ্যালকেনে যেরকম ধরনের সিস্টেমটা ছিল সেই সিস্টেমটাই থাকবে, তোমাকে ধার থেকে হাইড্রোজেনটা সরাতে হবে। এই যে হাইড্রোজেনটা সরিয়েছি সেই যে গ্রুপটা হয়েছে এর নাম হচ্ছে আইসো বিউটাইল, এই গ্রুপটার নাম হয়ে গেল আইসো বিউটাইল। এটা কিন্তু খুবই কঠিন ব্যাপার, অনেক স্টুডেন্টই কিন্তু কিছু বোঝে না। আইসো বিউটেন বা আইসো পেন্টেন বোঝে, কিন্তু যখন বিউটাইল এই গ্রুপটা করা হয় তখন সব কিছু গোলমাল হয়ে যায়। এবার দেখ এইখানে যে কার্বনটা রয়েছে এখান থেকে তুই হাইড্রোজেনটা যদি সরাস, এই জায়গাটা থেকে তুই হাইড্রোজেনটা সরাস, তাহলে এইখানের মিথাইল এইখানের মিথাইল এইখানের মিথাইল সব মিথাইল কিন্তু এক নয়। কিন্তু তোকে যখন করতে হবে তখন কি না এই ধার থেকে হাইড্রোজেন সরাতে হবে। অন্য জায়গা থেকে যদি হাইড্রোজেন তুই সরাস তাহলে এর স্ট্রাকচারটার পরিবর্তন ঘটবে। একটা ব্রাঞ্চ তুই ধর এখান থেকে সরিয়ে দিলি, এই জায়গাটা থেকে সরালি হাইড্রোজেন, তাহলে তো অরিজিনাল স্ট্রাকচারটার পরিবর্তন হয়ে গেল, সেটা করা যাবে না। আইসো স্ট্রাকচারাল ইউনিটটা ইনট্যাক্ট থাকতে হবে, মানে ওই একটা ব্রাঞ্চ এই ইউনিটটা কিন্তু ইনট্যাক্ট রেখেই তোকে হাইড্রোজেনটা সরাতে হবে। এটা কি তুই বুঝেছিস না বুঝিসনি আমাকে বল। বুঝেছি স্যার। আমি বেসিক যে জিনিসটা তোকে বলছি, একটা আইসো অ্যালকেন তাতে একটা ব্রাঞ্চ আছে, তুই যখন আইসো অ্যালকাইল করবি তখন ওই একটা ব্রাঞ্চই থাকতে হবে। তুই তাতে দুটো ব্রাঞ্চ হয়ে গেল বা এমন জায়গা থেকে সরালি অন্য তার স্ট্রাকচারাল ইউনিটের পরিবর্তন হয়ে গেল, এরকম হলে হবে না, কখনোই হবে না, তাতে কিন্তু প্রবলেম হবে, সেটাকে বলে না এটা। এবার এখানে দেখ নিও অ্যালকাইল, নিও মানে কি দুটো ব্রাঞ্চ, এই যে দুটো ব্রাঞ্চ ছিল, তুই যখন অ্যালকাইল করবি একটা হাইড্রোজেনকে তো সরাতে হবে। অ্যালকাইল মানে একটা হাইড্রোজেনকে সরাবি, কোথা থেকে সরাবি? এই ধার থেকে সরাবি। এটা ধার থেকে সরালে এই দুটো ব্রাঞ্চ যেরকম আগে ছিল সেরকমই থাকবে। আবার দেখ এখানে দুটো ব্রাঞ্চ ছিল, এই জায়গাটা দুটো ব্রাঞ্চ ছিল, এর নিওপেন্টাইল গ্রুপটা এরকম দেখতে হয়ে গেল নিওপেন্টাইল। অর্ধেক স্টুডেন্টই বোঝে না, বড় বড় ছেলেরাও বোঝে না নিওপেন্টাইল গ্রুপ কোনটাকে বলে।
এখানে দুটো ব্রাঞ্চ আছে উপরে নিচে, তুই যখন হাইড্রোজেন সরাবি তখন এই ধার থেকেই সরাবি। তুই যদি এই জায়গাটা থেকে সরাস তাহলে কিন্তু আর একটা ব্রাঞ্চ চলে আসবে, সেরকম হলে হবে না। তোকে নিও স্ট্রাকচারাল ইউনিটটা ইন্ট্যাক্ট রাখতে হবে, নিও হেক্সাইল এরকম ধরনের গ্রুপ চলে আসতে হবে। নিও হেক্সাইল গ্রুপ এটাকে বলে, নিও পেন্টাইল গ্রুপ এটাকে বলে। কাকে কোন গ্রুপ বলে সেটা কিন্তু জানার দরকার, কারণ যদি জটিল টাইপের স্ট্রাকচার দেয় তখন যদি তুই বলতে চাস নোমেনক্লেচারে, দেখ সিম্পল নোমেনক্লেচার তুই পারবি, সেটা নিয়ে কোনো চাপ নেই। কিন্তু যখনই ইধার কা উধার এইসব হতে থাকবে তখনই কিছু স্টুডেন্ট পারবে, কিছু স্টুডেন্ট পারবে না। 5 to 6% স্টুডেন্ট ওরকম একটা করে দিয়ে দেবে, হয়তো 3টে নোমেনক্লেচার দিয়ে দিল, একটা ওরকম ভাবে দিয়ে দেবে, যাতে করে দেখে নেয় যে সত্যি সেটি কনসেপশনটা ক্লিয়ার হয়েছে কিনা, ব্যাপারটা বুঝেছে কিনা। হ্যাঁ, কারণ সব জিনিসগুলো বইতে ওরকম করে লেখা থাকে না, বইতে হয়তো নাম লেখা থাকে কিন্তু বোঝানো হয়নি যে কেন এটা হয়েছে, কেন ওটা হয়নি, কোথা থেকে হাইড্রোজেন সরাবো। সবসময় বলে যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে দাও, আরে মিথেন থেকে একটা হাইড্রোজেন সরানো সোজা, ইথেন থেকে সরানো সোজা, কিন্তু একটা আইসোপেন্টেন থেকে সরানো কি সোজা? আইসোপেন্টেনে তো অনেক হাইড্রোজেন আছে। এই উত্তরটা কে দেবে? এই উত্তরটা কে দেবে? কেউই দেবে না। তোকে শুধু বলবি যে একটা হাইড্রোজেন সরিয়ে দিলে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরালে অ্যালকাইল গ্রুপ হয়, দেখবি স্কুলেও তাই বলবো। কিন্তু আইসোবিউটেন, নিওপেন্টেন, এতে তো অনেক হাইড্রোজেন আছে, তো কোন হাইড্রোজেনটা সরাবো? এমন হাইড্রোজেন সরাবো যাতে করে ওর নিও ব্যাপারটা ইনট্যাক্ট থাকে, ওর আইসো ব্যাপারটা ইনট্যাক্ট থাকে। একদম ধারের থেকে কোনো হাইড্রোজেন সরাতে হবে যাতে করে স্ট্রাকচারাল এনভায়রনমেন্ট ওর কোনো পরিবর্তন না হয়, যে জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি তোকে বললাম এখানে এই সমস্ত সেকেন্ডারি অ্যালকাইল আমি পরের দিনকার বলবো, সেকেন্ডারি টার্সিয়ারি এটাও অনেক কিছু রয়েছে, আমি সেটা পরের দিনকার তোকে আমি বলবো। আরো বেশ খানিকটা দূর যেতে হবে আমাদেরকে ইউপ্যাক নোমেনক্লেচার করার আগে, তো সেটা করার পরেই কিন্তু আমরা তারপরে আসল ইউপ্যাক নোমেনক্লেচার গুলো তখন তুই ভালোভাবে বুঝতে পারবি।